ধন্যবাদ রুক্মিণী, ধন্যবাদ নাদিয়া, রাজীব এবং সমস্ত সহযোগী সন্ধানী আর্ট ফাউন্ডেশনের। এই সময় যোগদান করা আমার সমস্ত বন্ধুকে ধন্যবাদ জানাই। এইরকম একটা অদ্ভুত সময় আপনারা সময় দিচ্ছেন এবং সন্ধানী আর্ট ফাউন্ডেশনের উপর আমি কৃতজ্ঞ, কারণ তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই বিষয়ে কথা বলার জন্য। এই উপস্থাপনা জোড়াসাঁকোর চার ঠাকুরের উপরে পরিবেশন করছি, তবে কেবল চারজন ঠাকুরবাবু যথেষ্ট নয়, অর্থাৎ রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, অথীন্দ্রনাথ। এরা অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন এবং এদের ভূমিকা অনেক, কিন্তু অনেক ঠাকুর পরিবারের মানুষ রয়েছেন যাদের অবদান আরো রয়েছে আর কি, সেগুলো আমরা পরে কখনো আলোচনায় আনবো। ভারতের আধুনিক শিল্পের ইতিহাসে এই ঠাকুরবাড়ি বলতে শুধু আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বুঝি, কিন্তু আমার মনে হয় পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ির অবদানও কম নয় এই ব্যাপারে। যদিও বা পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ির কথা একেবারেই আলোচনায় আসে না এবং সেই সংক্রান্ত ব্যাপারে বইপত্র খুব কম। তবে আমি নিজে ব্যাপারে অনেক ঘাটাঘাটি করে দেখেছি এবং সেই বাড়ির জিনিসপত্র এবং বাড়ির মানুষজনের সঙ্গে কথা বলে এবং তাদের ডকুমেন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ অবদান তাদের রয়েছে। তবে এই চারটি ব্যক্তিত্ব কেবল চারুকলার মাধ্যমেই নয়, বরং চাক্ষুষ সংস্কৃতি পরিবর্তনেরও চেষ্টা করেছিলেন। উল্লেখযোগ্য, জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব তারা দেয় এবং আধুনিকতাবাদী দর্শনকে তাদের জীবন ও কাজের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেছে। এখানে একটা কথা বলা খুব দরকার, যে এই যে আধুনিকতা যে কথাটা বা আধুনিক শব্দটাকে ব্যবহার করা হচ্ছে, এই দুটো শব্দ খুব কাছাকাছি হলে এদের মধ্যে একটা সূক্ষ্ম আলাদা জায়গা রয়েছে। অর্থাৎ আধুনিকতা মানে কিন্তু যে আধুনিক যে এলিমেন্টস অর্থাৎ যে তত্ত্ব রয়েছে সেগুলোকে আমরা কতটা আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে সেই জীবনের সঙ্গে মিলিয়ে নিতে পেরেছি। কারণ সবকিছুই আধুনিক, ঊনবিংশ শতাব্দী, 18শো শতাব্দী, 17শো শতাব্দী যখনই যা হয়েছে সবগুলোই আধুনিক ভাবেই হয়েছে, কিন্তু সেটার একটা মানে জীবনের সঙ্গে যোগ থাকাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা বলে আমার নিজের মনে হয়। আধুনিকতাবাদ ও আধুনিক শব্দ ভারত শিল্প ব্যাখ্যাতে বহুল ব্যবহৃত শব্দ, কিন্তু এর পরিবর্তে আমি এটিকে কার্য শব্দ হিসেবে পছন্দ করব। কার্য শব্দ মানে একটা ওয়ার্কিং টার্ম হিসেবে। কারণ ভারতবর্ষের শিল্পের আলোচনা করতে গেলে আমার মনে হয় আধুনিক বা মডার্ন বা মডার্নিজম, আধুনিকতাবাদ না বলে এর একটা ক্রোনোলজিক্যাল আলোচনা করলে খুব ভালো হয়। অর্থাৎ টাইম টাইম পিরিয়ড ধরে, সেঞ্চুরি বা ডিকেড, সেরকম একটা জায়গা ধরলে, যুগ ধরে আলোচনা করলে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হয় এবং তাতে বোধ হয় মানুষের বোঝার জায়গাটা অনেক বেশি পরিষ্কার হয়। ভারতে আধুনিকতাবাদের বিভিন্ন দিক এবং মূল্যায়ন রয়েছে এই পরিবেশনার মাধ্যমে। এই ধারণা কোনো একক দিক বা একক ভাবনা সম্পন্ন জায়গা নয়, কারণ ভারত এমন একটা দেশ, বা অবিভক্ত ভারতও যদি আমি ধরি, সেই সময় থেকে গোটা জায়গাটা শুরু হচ্ছে এবং রবীন্দ্রনাথ বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বলা মানেই হচ্ছে যে অবিভক্ত বাংলা থেকে শুরু করতে হয়। তো যে কারণে সেখানে সেখানে অধুনা যে বাংলাদেশ, তাকে বাদ দিলে কিন্তু কোনোদিনই হবে না। তো এর অনেক স্তর রয়েছে এবং পরীক্ষার পদ্ধতিও ভিন্ন। এটা ঠিক এরকম নয় যে আধুনিকতা দিল্লি থেকে হয়েছিল, কলকাতা থেকে হয়েছিল, মাদ্রাজ থেকে হয়েছিল, ঢাকা থেকে হয়েছিল, ব্যাপারটা এরকম নয়। আমার মনে হয় প্রত্যেকটা জায়গা থেকে এর একটা স্ফুরণ ঘটেছিল এবং বিভিন্ন লেয়ারে বিভিন্ন গতিতে সেগুলো নিজেদের মতন করে এগিয়েছিল। এইটার সামগ্রিক পর্যালোচনাটা কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা, যেটা অধুনা করা হয়। অন্তত ভারতে আমি জানি যে কিছু শিল্পী, এক দুটো শহর, তাদের মাধ্যমেই ভারতের মডার্নিজমকে ডিনোট করা হয়, অর্থাৎ ইঙ্গিত করা হয় যে হ্যাঁ এই হচ্ছে আধুনিক। না, আমার মনে হয় একেবারেই তা নয়। আধুনিক বা আধুনিকতাটা শিল্প এবং তার ভাষা এবং জীবনের সঙ্গে কোথায় যুক্ত হয়েছিল এবং কারা কিভাবে যুক্ত করছে, এবং প্রত্যেকটা স্তরে, শুধু শহর নয়, গ্রাম, সমস্ত জায়গাতে সেই জায়গাটা দেখার বোধহয় খুব দরকার রয়েছে। ভারত শিল্পে আধুনিকতা অন্বেষণ করার জন্য আমি কোনো বিশেষজ্ঞ নই, তবে আমার ব্যক্তিগতভাবে বাংলার শিল্প সম্পর্কে এক বিশেষ কৌতূহল আছে। কারণ এই বাংলা থেকে যে আন্দোলন শুরু হয়েছিল বা জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে, সেটা একটা অভূতপূর্ব জায়গা এবং আজও আমার কৌতূহল তার প্রতি রয়ে গেছে। বিংশ শতাব্দীর সময়কালে বাংলার শিল্পের ভারতের দৃশ্যকলা নবনির্মাণে বিশেষ অবদান ছিল। স্বাধীনতার পরেও তা প্রসারিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এটাই অব্যাহত থাকেনি, এর কোনো কন্টিনিউটি যোগ হয়নি।
কেন হয়নি, কিভাবে হয়নি, সেটা আরেকটা জায়গা। এটার ব্যাপারে যদি আপনাদের কোনো সালে আমি প্যারিসে আমার ফেলোশিপের আন্ডারে আমি একটা শো করেছিলাম, পুনশ্চ প্যারি, অর্থাৎ প্যারিস থেকে, ফ্রান্স থেকে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন ভারতীয় শিল্পী কিভাবে কাজ করেছিলেন সেই জায়গাটা, সেটা এর পরের অধ্যায়। যাই হোক, সেটাতে আমি এখন যাচ্ছি না। এই আন্দোলন ভারতের অতীতের দিকে মনোযোগ দেওয়া হয়, অর্থাৎ এই আন্দোলন বলতে আমি বেঙ্গল স্কুল মুভমেন্ট বা সর্বভারতীয় শিল্প আন্দোলনকে বলতে চাইছি। বেঙ্গল স্কুল আন্দোলন কথাটা বললে, বাংলার শিল্প আন্দোলন বললে কথাটা একটু ন্যারো হয়, কারণ এটা শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এ ব্যাপারে আপনারা একটা বই পড়ে নিতে পারেন, খুব গুরুত্বপূর্ণ বই, যেটা জানি না পাবলিকেশন আছে কিনা, ডক্টর রতন পরিমুর লেখা। উনি থ্রি টেগোর্স লিখেছিলেন, কিন্তু থ্রি টেগোর্স এর সঙ্গে আরেকটা বই লিখেছিলেন, যে বইটা কখনো কোনো কারণে পাবলিশার সেই থ্রি টেগোর্স এর মধ্যে ইনক্লুড করেনি। তাতে উনি দেখিয়েছেন পরিমু সাহেব যে কিভাবে এই মুভমেন্ট কলকাতা থেকে বা বাংলা থেকে ছড়িয়ে সারা ভারতে ছড়িয়েছিল। খুব ইন্টারেস্টিং কাজ ডক্টর রতন পরিমু। এই প্রক্রিয়াটি কেবল শিল্প নির্মাণ প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং শিল্পের বিভিন্ন দিকে বিস্তার লাভ করেছিল। এই চার ঠাকুর ইউরোপ সহ দক্ষিণ এশিয়ার দিকেও তাদের দৃষ্টি অব্যাহত রেখেছিলেন। তবে কয়েকজন শিল্পী ব্যক্তিত্ব এর নাম দিয়েছেন সংকীর্ণ জাতীয়তাবাদ, যা ব্যক্তিগতভাবে মনে করি একেবারেই বৈধ নয়। ঠাকুর পরিবার এবং বাঙালির নিবিড় ঘনিষ্ঠতা রয়েছে। সমস্ত বাঙালি বা অন্য সবাই ঠাকুরবাবুদের শিল্প সাহিত্য জানেন, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং আরো অনেক লোক রয়েছে, এদের সম্পর্কে এত লেখা, এত রচনা, এত কিছু রয়েছে যে সেটা সম্পর্কে সত্যি কথা বলার আমার সাজে না, বা আমি বলতেও চাই না, কারণ ওটা আপনারা সবাই জানেন। তবে আমার আগ্রহ শিল্পী হিসেবে দৃশ্যগত ভাবনার মাধ্যমে একটা নতুন আখ্যান তৈরি করা। কারণ যখন শিল্পীরা ছবি আঁকে, তখন আমার মনে হয় যে ছবি আসলে কি কথা বলছে। ঠিক আছে, সব তো ইতিহাস হলো, প্রচুর কথা হলো, মানে বিজ্ঞজনের মতামত হলো, ক্রিটিকদের মতামত হলো, সব হলো, কিন্তু তারপরে তার ছবি আঁকার জায়গাটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, সেই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ যখন একটা আর্টিস্ট তৈরি করে, সেটা কি করছে, তার সেই রেজাল্ট আলটিমেট কি দেখছি আমরা। এই প্রেজেন্টেশন বা এই পরিবেশনাতে রেফারেন্স, গ্রন্থপঞ্জি, এন্ড নোটস, পাদটীকা এবং আরো অনেক কিছু নিয়ে প্রকাশিত জিনিসপত্রকে ব্যবহার করা হয়েছে, কিন্তু ছবি শেষ কথা বলবে। সমস্ত তথ্যের ভিত্তিতেই এই রচনা তৈরি করা হয়েছে, নোট সমস্ত কিছু, কিন্তু আমি সেদিকে যাব না। আমার মনে হয় আপনারাও সেদিকে না গিয়ে শুধু ছবি দেখুন, ছবি কি কথা বলছে। কারণ এই ছবিগুলোকে এইভাবে দেখাটা আমার বহুদিনের একটা অভ্যেস, বা বহুদিন ধরে আমি এটা তৈরি করেছি। এটা শুরু হয়েছিল শিল্পী হিসেবে রবীন্দ্রভবন শান্তিনিকেতন সংরক্ষণাগারে 18,000 ফটোগ্রাফ দেখার পরে। তখন আমি ডিসার্টেশন করছিলাম, তারপরে বইটা নিয়ে শুরু হতো, পরপর টানা যাতায়াত মাধ্যমে এই ছবি দেখা শুরু হয়, এবং আরো বিভিন্ন আর্কাইভে এই ছবি আমি দেখেছিলাম। তখন আমার মনে হচ্ছিল যে ছবি আরেকটা গল্প বলে, ছবি আরেকটা কথা বলে। এবং 1994 সাল থেকে বিভিন্ন সংরক্ষণাগারগুলির সঙ্গে, অর্থাৎ আর্কাইভ সঙ্গে আমার যোগাযোগ শুরু হয়। এবং একটা সময়, যেটা রুক্মিণী বললেন যে ঠাকুরবাড়ির সংগ্রহশালা আমি ডকুমেন্ট করি, নথিভুক্ত করে, এবং তখনও আমার মনে হয়েছিল যে না, এই দলিলের মাধ্যমে বাংলার শিল্প আন্দোলনের একটা অন্য দিক দেখার প্রয়োজন আছে। সুতরাং এই উপস্থাপনাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য বিভিন্ন দৃষ্টিভঙ্গি যুক্ত করা হয়েছে। এটা ঠিক একটা ডিরেকশনে চলবে না এই প্রেজেন্টেশনটা, এর মধ্যে প্রচুর লেয়ার্স রয়েছে। যেভাবে একটা আর্টিস্টিক মুভমেন্ট চলে, একটা আর্টিস্টের মাইন্ড চলে, একটা আর্টিস্টের মনন তৈরি হয়, একটা আর্টিস্টের মনন কিন্তু কখনো একটা ডিরেকশনে হয় না, যে একেবারে প্ল্যান করে বসে গেলাম, ছবি আঁকছি, এবারে এই ছবিটা এগিয়ে যাচ্ছে, ছবি শেষ হচ্ছে না, এভাবে কখনো হয় না। ঠিক এই পরিবেশনা বা এই স্লাইড প্রেজেন্টেশনও কিন্তু এর মধ্যে এরকম একটা জায়গা রয়েছে, কিন্তু আমার মনে হয় আপনারা এই সূত্রগুলো খুব পরিষ্কার পাবেন। আমার ছাত্র অবস্থায় অধ্যাপক কাঞ্চন চক্রবর্তী, শান্তিনিকেতনে শিল্প ইতিহাস অধ্যাপক ছিলেন, খুব বিখ্যাত মানুষ, হার্ভার্ড রিডের ছাত্র ছিলেন। তিনি আমাকে একটা কথা বলেছিলেন সেই সময়, বলেছিলেন যে সুমিত, ঠিক আছে বই তো পড়বে, শিল্প ইতিহাসের আর্টিস্ট্রির বই পড়বে, আলোচনা করবে, ক্রিটিকদের কথা শুনবে, সমস্ত কিছু, কিন্তু দেখার চেষ্টা করো যে ছবি আসলে কি কথা বলছে, যে ছবিটা আর্টিস্ট এঁকেছেন তার মধ্যে কি কথা বেরোচ্ছে, বা ফটোগ্রাফ যখন তৈরি হচ্ছে সেখানে কি কথা হচ্ছে, সেটা একবার পর্যালোচনা করে দেখতে শিখো।
এবং সেটা আমাকে খুব অনুপ্রাণিত করে। এবং 2010 সালে যখন আমি শান্তিনিকেতন স্থাপত্য উৎস সন্ধানে এক্সিবিশন করেছিলাম, তখন 16টা অ্যালবাম তৈরি করেছিলাম। সেই অ্যালবাম আমার সমস্ত সময় এক্সিবিশনের পার্ট হিসেবে ছিল, এবং সেই অ্যালবামে কিভাবে এই ঠাকুর পরিবার বিভিন্ন জায়গা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তাদের শিল্প রচনা বা স্থাপত্য রচনায়, তার একটা দৃশ্যগত নথি আমি তুলে ধরেছিলাম। এবং যদি আমার ফেসবুকের বন্ধুরা এখানে থাকেন, দেখবেন আমার ফেসবুক ওয়ালেও এই তোমার আমার চোখ বা টেড়া মেড়া চোখ বা টেড়া মেড়া আঁক এরকম নামে আমি কিছু র্যান্ডম ছবি পোস্ট করি। এই ছবিগুলোর কোনো ক্যাপশন থাকে না, কিছু থাকে না, শুধু এই টেড়া মেড়া চোখ থাকে। অর্থাৎ তুমিও দেখো, আমিও দেখি, আপনিও দেখুন, আমিও দেখি, দেখে কি আলোচনায় আসতে পারি সেটা দেখুন। ছবিগুলো সম্পর্কে কি নোট লেখা আছে, তার ইতিহাস কি, তার বইয়ের তথ্য কি, ক্যাপশন কি, সে তো জানা আছে, সবাই জানে। কিন্তু ছবিগুলোকে যখন হঠাৎ করে আরেকভাবে পাশাপাশি দেখছি, তখন কি জিনিস তৈরি করছে সেটা বোধহয় ভাববার বিষয়। এই উপস্থাপনায় চিত্রগুলি আপনাদের সকলের সাথে পরিচিত, আপনারা সবাই জানেন, নতুন ছবি নয়, এবং 4টি ব্যক্তিত্ব সম্পর্ক বিভিন্নভাবে জানেন। তবে আপনারা এই টেক্সচুয়াল রেফারেন্সকে পেছনে রেখে যদি ভিজুয়ালসকে দেখেন, তাহলে আমার মনে হয় একটা ইতিহাসের নতুন স্তর দেখতে পাবেন, এবং যেটা আরেকটা নতুন শব্দ বা আরেকটা নতুন শব্দের রচনা তৈরি করতে পারে। কারণ প্র্যাকটিসিং আর্টিস্ট বা অনুশীলনকারী শিল্পী হিসেবে আমি কিন্তু সর্বদা এবং সর্বশেষ দেখি যে হ্যাঁ, শিল্পকর্ম কি কথা বলছে। জোর করে চাপিয়ে দেওয়া কোনো পদ্ধতি বা কোনো ক্রিটিকের মতামত বা কোনো থিওরি বা কোনো ইতিহাসবিদ কি বলে দিচ্ছে সেটা তো শুনছি, কিন্তু তাতে সবসময় বিশ্বাস যে করবো তা নয়। আমি শুরু করার আগে একটা ছোট্ট লেখা পড়ি, কারণ আমি প্রথমেই বললাম যে রবীন্দ্রনাথ বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বাংলা শিল্প আন্দোলন বলতে গেলে অধুনা বাংলাদেশ বা অবিভক্ত বাংলাকে বাদ দিয়ে কিছু বলা যায় না। এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট লেখা, এটা হচ্ছে অধ্যাপক প্রমথনাথ ঋষি, আমার অত্যন্ত প্রিয় লেখক বলে আমি মনে করি, এবং উনি জানেন কিভাবে জিনিস গবেষণা এবং গবেষণার মাধ্যমে অন্য তার পর্যালোচনা তৈরি করতে হয় সেটা। এই প্রমথনাথ ঋষির বইও হয়তো আপনারা পড়েছেন। তার একটা বই থেকে আমি পড়ে শোনাচ্ছি, সেটা হচ্ছে শিলাইদহের রবীন্দ্রনাথ। এখানে ঋষি বলছেন কেন এই প্রচেষ্টা, কারণ এই প্রচেষ্টার সঙ্গে আমারও একটা মিল রয়েছে আসলে। উনি লিখছেন যে অনেকদিন থেকে ইচ্ছে ছিল জীবনের শেষ দশক, অর্থাৎ 1891 থেকে 1901 রবীন্দ্রনাথ শিলাইদহ তদঞ্চলে কাটিয়েছেন, তার বিষয়ে কিছু লিখব। সর্বদা লক্ষ্য করেছি যে আমার মনের ইচ্ছে পূর্ণ হতে কিছু বিলম্ব হয়। বর্তমান দৃষ্টান্ত তার ব্যতিক্রম নয়। কেন তার জীবনে এই পর্বটা বিশেষভাবে আমাকে আকর্ষণ করেছিল, এখনো করে, সে কথা এখানে বলবার প্রয়োজন নেই। গ্রন্থের মধ্যেই তার সবিস্তারে বর্ণিত হয়েছে। এই গ্রন্থ রীতিমতো রবীন্দ্র জীবনী নয়, আবার রবীন্দ্র সাহিত্য আলোচনাও নয়। তথ্য ও তত্ত্বকে সসম্ভ্রমে পাশ কাটিয়ে চলতে চেষ্টা করেছি, তবে সম্মুখভাবে যে পেরেছি তা নয়। ওরা নাগপাশ নিক্ষেপ করে প্রতীককে বিপাকে ফেলতে বড় পটু। অসাধারণ কথা। এটা প্রমথনাথ ঋষি। আরেকজন লিখতে পারেন, সেটা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তবে গ্রন্থের প্রকৃতি কি? জীবনী নয়, সাহিত্য সমালোচনা নয়, আর কি হওয়া সম্ভব? আমার বক্তব্য এই যে সাহিত্যে সবই সম্ভব। মোটের উপরে বর্তমান বইখানা একটা মিশ্র জাতের রচনা। বই লিখতে বসে পাতায় পাতায় পাদটিকা জুড়ে দিয়ে পাঠকের পদক্ষেপকে কটঙ্কিত করা আমার ভালো লাগে না। ও যেন একরকম অভদ্রতা। বিশেষ ও কাজের মতো সহজাত আর কিছুই নেই। বই লিখে ফেলে কোনো গ্রন্থাগারে গিয়ে কিংবা লোক পাঠিয়ে পাদটিকা সংগ্রহ করে পাণ্ডিত্যের বহর দেখিয়ে পাঠককে চমকে দেওয়া আদৌ দুঃসাধ্য নয়। রবীন্দ্রনাথ একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, পণ্ডিত হোস নে, বিদ্বান হোস। ধন্যবাদ। তো আমার মনে হয় আমি ভাবছিলাম যে প্রমথনাথ ঋষি আমার মনে হয় অত্যন্ত প্রয়োজনীয় একটা জায়গা পড়া উচিত, তো আমি ভাবলাম এটাকে পড়বো। তো আমি শুরু করছি এবারে আমার স্লাইড প্রেজেন্টেশন।
রুক্মিণী একবার আহ সৌমিতা, আপনার ভিডিও দেখতে পাচ্ছি না। 1 মিনিট, আমি ভিডিওটাকে দাঁড়াও, এটা কেন 1 মিনিট, সরি। 1 মিনিট, এটা কিছু একটা গন্ডগোল হলো। আমি জিমেল করবো। রুক্মিণী, ভিডিও আসছে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও ঠিক আছে। ভিডিও ঠিক আছে, আওয়াজ ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবারে দেখো স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা। স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে। শেয়ার হচ্ছে তো? হ্যাঁ, ঠিকঠাক আছে। তো দেখুন, আমি প্রথমেই বললাম যে আধুনিকতার যে জায়গা, এই চারজন কিভাবে তাদের শিল্পকর্ম এবং তাদের ভাবনা, সাহিত্য সমস্ত কিছুর মাধ্যমে প্রকাশ করেছিলেন, তার একটা জায়গা আমি এই প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবো। তো আমি জাস্ট একটা রেফারেন্সের জন্য এখানে চারজনের জন্ম ইত্যাদির একটা রেফারেন্স দিচ্ছি। এখানে রতিবাবু অনেকটাই পরে আসবেন, কারণ একটু পরের জায়গা থেকে উনি শুরু হচ্ছেন, কারণ রতিবাবু সবসময় ব্যস্ত থাকতেন সরি বাবার কাজকর্ম দেখা ইত্যাদি ইত্যাদি, কিন্তু উনি নিজে একজন ভীষণভাবে গুণী মানুষ ছিলেন। এবং আমার ফেসবুকে আমি রিসেন্টলি লিখেছি যে রতিবাবু আধুনিকতায় তার বিরাট অবদান, এবং সে অবদানের জায়গাটা নিয়ে আমরা এখানেও খানিকটা সেটা। এবং জোড়াসাঁকো বাড়ির একটা প্ল্যান আমরা দেখে নিচ্ছি, কারণ জোড়াসাঁকো বাড়ি মানে হচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর বাড়ি। 6 নম্বর বাড়ি যেখানে দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথরা থাকতেন, এবং 5 নম্বর বাড়ি হচ্ছে গিরীন্দ্রনাথের বাড়ি, যেখানে অবন গগন সমরেন্দ্রনাথ থাকতেন, যে বাড়িতে তাইকান, ওকাকুরা, রবিনস্টেইন এরা সমস্ত এসেছিলেন। এবং আমার মনে হয় 5 নম্বর বাড়ি হচ্ছে বেঙ্গল স্কুল মুভমেন্টের একটা বার্থ সেন্টার বা এপি সেন্টার। বিচিত্রা শুরু হয়েছিল 6 নম্বর বাড়িতে, কিন্তু আমার মনে হয় 5 নম্বর বাড়ি ক্ষেত্রে, এবং জাপানিজ যারা সবাই 5 নম্বর বাড়িতে এসেছে। কিন্তু ডেফিনেটলি আজকে তারিখে 5 নম্বর বাড়ি নেই। এবং এই প্ল্যান তৈরি করা হচ্ছে অবন ঠাকুরের বাড়ির মানুষ, যাকে কলকাতার মানুষ বা বিভিন্ন লোক তাকে জানতেন বাদশাহ ঠাকুর বলে, সুমিতেন্দ্রনাথ ঠাকুর। সুমিতেন্দ্রনাথ ঠাকুরের করা। স্ক্রিন শেয়ার হচ্ছে তো রুক্মিণী? কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে সৌমিতা, ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 নম্বর এবং 5 নম্বর বাড়ি দুটো দিকে রয়েছে, এবং নম্বর বাড়ির যে জায়গাটা, সেটা একটা বেশ কমপ্লেক্স জায়গা, এবং বিভিন্ন ভাবে তার আর্কিটেকচার তৈরি হয়েছে। এবং সেইখান থেকে আপনারা দেখবেন যে কিভাবে অবনীন্দ্রনাথের ছবিও তৈরি হচ্ছে, কারণ অবনীন্দ্রনাথের ছবির মধ্যেও কিন্তু একটা কমপ্লেক্স জায়গা ছিল, যেটা হচ্ছে প্রথম দিকে যখন উনি আরবিয়ান নাইটস ইত্যাদি করছেন সেইখানে। এবং এই আরবিয়ান নাইটস কিন্তু উনি কোনোদিন আরবে গিয়ে করেন, উনি একেবারে কলকাতা জোড়াসাঁকো সেই চিৎপুরের গলি সেই জায়গা থেকে। এবং এখানে দেখুন কার্টেগর কোম্পানির কথা উনি বলছেন একেবারে, এই যে কার্টেগর কোম্পানির কথা।
যেটা ওনাদের একটা পারিবারিক ব্যবসা ছিল। এবং এইখানে এই প্রথম যে ফার্স্ট ফ্লোর এবং বিচিত্রার একটা নিমন্ত্রণ পত্র আপনাদের সামনে রাখছি। বিচিত্রার লোগো তৈরি করেছিলেন নন্দলাল বোস। সুমিতা একটু জোরে বললে ভালো হয়। বাড়িতে আমি জোরে বলতে আওয়াজ, আমি ফুল সাউন্ড দিয়ে রেখেছি আমার কম্পিউটারে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। আওয়াজ শোনা যাচ্ছে? আমি আরো কাছে এসে বসলাম কম্পিউটারে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, ঠিক আছে। তো এই জাপানিরা সেই সময় ওদের বাড়িতে এসেছিলেন এবং নিয়ে এসেছিলেন ওকাকুরা। এবং ওকাকুরা জাপানে নিহন বিজিতশ্রী স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন এবং এই নিহঙ্গা বা বিজিতশ্রী স্কুলের ছবির সবসময় একটা লিটারেরি এক্সপ্লেনেশন থাকার চেষ্টা করত। এইখানে দেখুন, এই ডান দিকে ওকাকুরা এই ছবিটার সম্পর্কে একটা ব্রিফ একটা টেক্সট উনি বলছেন, কথা উনি বলছেন যে ছবিটা থেকে ফিল্ম যদি দেখতে পাও, আওয়াজ যদি শুনতে পাও তাহলে হবে, ইত্যাদি ইত্যাদি কথা। আমি সেই সমস্ত কথায় যাচ্ছি না, কিন্তু এই যে লিটারারি এক্সপ্লেনেশন বা ছবির যে সম্পর্কে ভাবনা বা ছবির পেছনের গল্পকে তৈরি করা, সেটা সেই সময় ওকাকুরা তৈরি করছিল। এবং এই ডিসকাশন, এই আলোচনাগুলো জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিন্তু হচ্ছে। সালটাও দেখুন খুব কাছাকাছি, 1905-এ এই জাপানিরা এখানে রয়েছে এবং এই নিহঙ্গা স্কুলে 1907-এ এই ছবি আঁকা হয়েছিল। এবং সকলেই জানেন যে এই 4 জন মানুষ জোড়াসাঁকো বাড়িতে যাতায়াত করেছেন এবং তাদের একটা বিরাট অবদান এই বেঙ্গল স্কুল মুভমেন্টের পেছনে রয়ে গেছে। ইবি হ্যাভেল, ওকাকুরা, তাই এবং আনন্দ কুমার সাথী। সুমিতা, আপনার কথা আবার আসতে হয়ে গেছে। আসছে না? আমার মনে হয় তাহলে নেটওয়ার্কের কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে এবারে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এখানে দেখুন রবি ঠাকুর দাঁড়িয়ে আছেন, গোটা আর্কিটেকচারটাকেই মনে হচ্ছে ডমিনেট করছেন। এবং আমরা ডেফিনেটলি জানি যে রবীন্দ্রনাথের প্রেজেন্সটাও কিন্তু সেরকমই ছিল। উনি দাঁড়ালে প্রায় আর বাকি লোকজনকে দেখা যেত না। মানুষ তো ছেড়ে দিন, আমার এখানে ছবিটা দেখে মনে হয় আর্কিটেকচারকে উনি কোথাও ডমিনেট করছিলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এবং এই বাড়ির একটা অদ্ভুত রেফারেন্স পাওয়া যায় অবন ঠাকুরের আঁকা এই স্কেচটা। এটা হচ্ছে স্বদেশিয়ানার আগে, ওরা যখন স্বদেশিয়ানা করেনি তখন এই জোড়াসাঁকো বাড়িতে এই বিলিয়ার্ড টেবিল, এই সমস্ত ফার্নিচার, ইউরোপিয়ান ধাঁচের জিনিসপত্র, এগুলো সমস্ত ছিল। পরের দিকে এগুলো সব চেঞ্জ হয়ে যায়। এই চেঞ্জের ছবি আপনারা এখানে দেখুন। এই সি শেপের ডাইনিং টেবিল, অর্থাৎ মানুষজন বসে একসঙ্গে খাবে এবং গল্প করবে, সেই জায়গাটার কালচার কিন্তু করার জন্য এই ডাইনিং টেবিল তারা ওখানে ডিজাইন করছে। এটা কিন্তু ঠাকুর বাড়ির লোকজনেরাই তৈরি করছেন এবং জাপানিদের সহযোগিতায় করছেন। এগুলোর কোনো প্রপার তথ্য পাওয়া যায় না যে সবিতা, আপনার স্ক্রিনটা না আটকে গিয়েছিল, আপনি একটু যদি আরেকবার রিপিট করেন। আমার কথা আটকে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কথা আটকে গিয়েছিল, আপনি যদি আরেকটু রিপিট করেন আরেকবার। যে টেবিল রয়েছে ওনারা তো, হ্যালো জি সমিতা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে। আর ডান দিকের ছবিটা দেখুন, এটা হচ্ছে তাক ওনারা বানিয়েছিলেন জাপানি তাকের অনুকরণে, কিন্তু একেবারে
একই রকম ভাবে হুবহু নকল করেননি, কিন্তু অন্যভাবে এটাকে চেঞ্জ করেছিলেন ছবি রাখার জন্য, দেওয়ালের তাক, এই পুরো জিনিসটা। এবং দেখুন এখানে শুধু ছবি নয়, গোটা বাড়ির ভেতরে ফার্নিচার, আনুষঙ্গিক সমস্ত কিছুই কিন্তু পাল্টানো শুরু হচ্ছে। আমি এবারে চলে আসছি 5 নম্বর বাড়ির বারান্দায় অবনীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। আপনারা আগের ছবিতে দেখলেন রবি ঠাকুর কিরকম ভাবে দাঁড়িয়ে আছেন, এবং তার দাঁড়ানো মনে হচ্ছে যে আর্কিটেকচারকে ডমিনেট করছেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? এবার শোনা যাচ্ছে। আমার মনে হয় অনেকের মাইক্রোফোন অন রয়েছে। হ্যালো, না ঠিক আছে, আমি সবগুলো চেক করলাম, অফ আছে। রশ্মি, তুমি আমার মনে হয় সবার মাইক বন্ধ করো, কারণ ওই মাইকের জন্য একটা আওয়াজ আসছে আমার, অনেকের কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, দাদা কন্টিনিউ। আচ্ছা ঠিক আছে। এখানে দেখুন অবনীন্দ্রনাথ মনে হচ্ছে যেন মিশে গেছে গোটা বাড়িটার কিন্তু তাই হয়ে উঠেছিলেন শেষমেশ। কিন্তু অবন ঠাকুররা কিন্তু কোনোদিন মাঝখানে ছবিটা 5 নম্বর কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে। বারান্দা দেখা যাবে, প্রেক্ষাপটগুলো কিভাবে ছবিটা দেখে আরেকটা জিনিসকে তৈরি করা যায় বা ভাবা যায়, সেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠাকুর 5 নম্বর বাড়ির বারান্দাতে, অবন দক্ষিণের বারান্দা, যেটা বিখ্যাত মোহনলাল গঙ্গোপাধ্যায়ের বই রয়েছে দক্ষিণের বারান্দাতে, ফেমাস সাউদার্ন বেরান্দা, সেইখানে বসে অবনবাবুরা আলোচনা করছেন। এবং তার সামনে দেখুন মাটির বা ব্রাসের ছোট ছোট পুতুল রয়েছে, যেগুলো দেখেই মনে হচ্ছে যেগুলো ফোক কোনো পুতুল, লোকজ কোনো শিল্পেও তারা আলোচনা করছেন, দেখছেন। এটা যে শুধু এবং এগুলোকে এনারা খুব ভালো করে স্টাডিও করেছে, এবং তার থেকে উদ্বুদ্ধ হয়ে ছবিও এঁকেছেন। এই ছবির মধ্যে দেখুন কিভাবে অবন ঠাকুর তার ফোক এলিমেন্টকে, লোকজ জিনিসপত্রকে, খেলনাকে উনি নিয়ে এসেছেন। এই অদ্ভুত জিনিস কিন্তু, মানে কি করে লোকজ শিল্পকে নিজের শিল্পের মধ্যে নিয়ে আসা, তার মধ্যে একটা আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ তৈরি করা, সেই জায়গাটাকে নতুন ভাবে উত্থাপন করা, সমস্ত কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে একাকার রয়েছে। এটা শুধু ঠিক একটা আর্ট করব, আধুনিক আর্ট করব, মডার্ন আর্ট করব বলেই মডার্ন আর্ট করেননি ওনারা। আসলে ওনারা একেবারে সম্পূর্ণরূপে আধুনিক হতে চেয়েছিলেন সেই যুগের পরিপ্রেক্ষিতে। আধুনিক তো সবই। এটা হচ্ছে বিখ্যাত ছবি নন্দলালের ড্রয়িং, যেখানে আনন্দ কুমার স্বামী নন্দলালকে নির্দেশ দিচ্ছেন একটা ক্যাটালগ তৈরি করার। এই ক্যাটালগ হচ্ছে টেগোর কালেকশন, খুব ভালো কালেকশন ছিল মোগল এবং রাজপুত মিনিয়েচারের, অসাধারণ কালেকশন ড্রয়িং ছিল। এবং এই ড্রয়িং একটা সময় এনারা
কস্তুর ভাই লাল ভাই লাল ভাই দলপত ভাই মিউজিয়াম আহমেদাবাদের সংগ্রহে রয়েছে। প্রায় 17 থেকে 20টা ড্রয়িং ওনারা এক্সিবিট করেন, কিন্তু বাকি ড্রয়িং ওনাদের বাড়িতে আছে। আমার ধারণা প্রায় 1200 ড্রয়িং আছে, মানে 1000-এর কম তো নয়। এবং এই ড্রয়িং দেখে একটা অসাধারণ বর্ণনা লিখেছিলেন হাইনরিখ জিমার, যিনি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড আর্কিটেকচার লিখেছিলেন। হাইনরিখ জিমারের বইয়ের যে এডিটর জোসেফ ক্যাম্পবেল, এই জোসেফ ক্যাম্পবেল সংস্কৃত পণ্ডিত ছিলেন এবং ক্যাম্পবেল নিজে এই কস্তুর ভাই লাল ভাইদের বাড়িতে বসে এই ছবি দেখেছিলেন। তো এখানে কুমার স্বামী সজাগ লোক এবং উনি নন্দলালকে বলছেন যে ভাই তুমি ক্যাটালগ তৈরি করো, ইলাস্ট্রেটেড ক্যাটালগ তৈরি করার একটা জায়গা। আমি জানি না এই ক্যাটালগ কোথায় আছে, কি হয়েছে না হয়েছে, কিন্তু এই একটা অদ্ভুত এভিডেন্স। এবং এখানে দেখুন 5 নম্বর বাড়ির ইতিহাস বা 5 নম্বর বাড়ি যে এক্সিস্ট করতো বা ওখানে কি হয়েছিল, এই গল্প বা ইতিহাস যে আমরা অনেকেই জানি না, তার কারণ কিন্তু এখানে খুব পরিষ্কার। এখানে দেখুন সমর ঠাকুর বই পড়তে ভালোবাসেন, উনি বই পড়ছেন। অবন ঠাকুর ঝিমোচ্ছেন, অবন ঠাকুরও ঝিমোচ্ছেন। সবাই ওই কোথায় বই দেখছেন, ঝিমোচ্ছেন, এরকম একটা জায়গা। কারোর কোনো খেয়াল নেই যে হ্যাঁ কুমার স্বামী বসে আছেন, এই করতে হবে না। এটা এখন নন্দলাল ইচ্ছাকৃত ভাবে এইভাবে করেছেন না কি হয়েছিল আমি জানি না, কারণ ডেফিনেটলি এই 3 ঠাকুরবাবু তাদের জিনিসপত্র সম্পর্কে যে খুব মানে কনসাস ছিলেন এবং তার প্রোপাগান্ডা করতেন, প্রচার করতেন, সেই ব্যাপারে একেবারেই ছিলেন না। আমি যে টেগোর কালেকশনের কথা বললাম তাতে কি ছিল আসলে তার একটা উদাহরণ আপনাদের এখানে আমি দেখাচ্ছি। এটা আনন্দ কুমার স্বামীর বিখ্যাত বই আছে, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ড্রয়িংস। ইন্ডিয়ান ড্রয়িংস এ উনি অনেক ড্রয়িং ছেপেছেন যেগুলো এই অবন গগনের কালেকশন, সেখানে উনি লিখেছেন যে কি জিনিস রয়েছে। এবং সেই ড্রয়িং দেখলে সত্যি মানে অন্য জায়গা, মানে অন্যভাবে দেখা যায় একটা বেঙ্গলি স্কুলের আর্টকে। আমরা যে সফিস্টিকেশন ভাবে একটা স্টাইলিস্টিক ক্লাসিফিকেশন করা হয় যে ও এটা মানে অবন ঠাকুর, এটা মানে এই ঠাকুর, এগুলো একদম ভুল কথা আসলে। কারণ প্রচুর জিনিস না দেখা গেলে, আর্কাইভ না দেখলে এই ধারণা আমার মনে হয় সঠিক হয় না। এখানে কুমার স্বামী এবং রবীন্দ্রনাথ। এবং আপনারা কুমার স্বামী সম্পর্কে আরো বেশি জানতে হলে ডেফিনেটলি তার বইপত্র রয়েছে, এবং অধুনা অত্যন্ত প্রামাণ্য গ্রন্থ বার করেছেন ডক্টর প্রতাপাদিত্য পাল কুমার স্বামীর জীবনী এবং কাজকর্ম নিয়ে। একদম রিসেন্ট বেরিয়েছে বইটা। এবারে দেখুন অবন ঠাকুর দক্ষিণের বারান্দায় বসে ছবি আঁকছেন এবং ডান দিকে অবন ঠাকুর একটা অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। আমার মনে হয় ইয়ো হোপি অসাধারণ ছবি তুলেছেন অবন ঠাকুরের এই ছবি, যে ছবি এই কথা বলে দেয় প্রায় যে যখন রবি ঠাকুর বলছেন যে তোমরা তো দক্ষিণের বারান্দায় বসে থাকো, তোমরা বাইরে বেরো, দুনিয়াটাকে দেখো, তোমরা দেখতে যাও না কেন, তখন অবন বলেছিলেন যে আসলে আমরা বারান্দাতে বসে, খিটের বারান্দায় বসে পৃথিবী না দেখতে পেলে, বিশ্বব্রহ্মাণ্ড না দেখতে পেলে সেই জিনিস করা যায় না। মাঝখানের ছবিটা টিয়ার ড্রপ অন লোটাস লিপ, অবনীন্দ্রনাথ ঠাকুরের 1912। এবং প্রফেসর দেবাশিস ব্যানার্জি উনি একটা অসাধারণ উদাহরণ দিচ্ছেন, বলছেন যে দেখো এই ছবিটার মধ্যে কোথাও একটা অদ্বৈতবাদের জায়গা রয়েছে, কারণ পদ্মপাতার উপরে জল থাকে না, সেই জল দেখার চেষ্টা করছেন একাগ্র মনে এই মহিলা। একটা অদ্ভুত ডিপ মেডিটেশনের জায়গা। এবং এই ছবিটায় দেখুন অবন ঠাকুরের মাথার পেছনে একটা ছোট্ট মোটিভ, মাছের মতো মোটিভ দেখা যাচ্ছে। তো তার মানে কি হচ্ছে ওখানে, শুধু একটা বালিশে বসেনি, যে বালিশের যে ডিজাইন, সেই ডিজাইনের মধ্যেও কোথাও সেই ভারতীয় জায়গা বা ভারতীয় যে ট্র্যাডিশন, ঐতিহ্য, সেই ঐতিহ্যের যে নতুন ভাবনা, সেই ভাবনাকে ওনারা তৈরি করেছিলেন। এটা ঠিক ঐতিহ্যকে কপি করা নয়, অনুকরণ নয়, অন্ধ অনুকরণ নয়, এটা হচ্ছে শুদ্ধিকরণ এবং তার মধ্যে দিয়ে নতুন ভাবনাকে জুড়ে দেওয়া। এবং সেটা শুধু শিল্পকর্ম নয়, বারবার বলছি, অভিনয়, ফার্নিচার, ডিজাইন,
পারফরমেন্স, লেখা, বুক কভার করেছিলেন। এবং দেখুন এখানে রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ছাত্রছাত্রী বন্ধুবান্ধবদের সঙ্গে অদ্ভুত ছবি। আমার নিজের মনে হয় যে অবনীন্দ্রনাথ যেরকম বিভাগী থাকতেন সেরকম বিভাগী হয়ে বসে আছেন, রবীন্দ্রনাথ কিন্তু খুব কনসেন্ট্রেট হয়ে বই দেখছেন বা পড়ে শোনাচ্ছেন। অবনীন্দ্রনাথ বিভাগী বসে রয়েছেন লাঠিতে খড় দিয়ে। এবং অবনীন্দ্রনাথের এই ছবিটা অ্যাগেন খুব স্ট্রাইকিং আমার কাছে মনে হয়, যে এই যে দূরদৃষ্টি অবনীন্দ্রনাথের ছবির, গভীর দৃষ্টি ছবি, অবনীন্দ্রনাথের ছবি দেখতে গেলে অনেক ভেতরে গিয়ে দেখতে হয়, সেই দৃষ্টি কোথাও একটা মধ্যে ছিল। এবারে এই ছবিটা দেখুন, সমরেন্দ্র, অবনীন্দ্র এবং গগনেন্দ্র, তিন বাঙালি বাবু বসে আছেন। এবারে গগন বাবু কিন্তু ডান দিকে, এই কার্টুনটা দেখুন, এবারে কার্টুনের যে চেহারা, এই চেহারার সঙ্গে কিন্তু এখানে বাবুদের বেশ ভালো মিল রয়েছে। কারণ সেই সময় কলকাতার বাবুদের এই যে বিভিন্ন ভাবে বজ্জাতি করা এবং তার মধ্যে যে অতিভক্তি দেখানো, সেই সমস্ত জীবনের চিত্র সঙ্গে এই মিল রয়েছে কোথাও সমস্ত যে চেয়ার, টেবিল, চেয়ার ইত্যাদি, এর মধ্যে কোথাও একটা সরলীকরণ, সরল জিওমেট্রি, জ্যামিতিক আকার ওনারা তৈরি করে ফেলেছিলেন, যেটা সেই কলোনিয়াল ফার্নিচার নয়, আবার বাউহাসও কিন্তু নয়, এটা ভুল ধারণা। এটা একটা অদ্ভুত অন্য জায়গা। ওনারা জাপানি এবং তাদের যে ট্র্যাডিশনাল যে জায়গা ছিল সেই জায়গাগুলোকে মিলিয়ে বিভিন্ন আর্কিটেকচারের সঙ্গে জায়গাগুলোকে ক্রস করে তারা তৈরি করেছিলেন। এবং এই জিনিস পরে শান্তিনিকেতনও বিস্তার লাভ করেছিল। উদয়ন বাড়ির ভেতরে একেবারে জাপানি ইন্টেরিয়ারের মতো লাগছে, কিন্তু আবার কোথাও নয়। কেন নয় সেটা যদি আপনারা জাপানি ইন্টেরিয়ারের এই সমস্ত অ্যাঙ্গেল এবং কার্ভস গুলোকে ডিটেইলে দেখেন এবং মেজারমেন্ট গুলোকে দেখেন, এই পরিমাপ কিন্তু একদম আলাদা। এই ভলিউম, মাসের যে ফিলিং, সেই ফিলিং কিন্তু একদম আলাদা। তো গোটা জিনিসটা কিন্তু একসময় কলকাতা থেকে শান্তিনিকেতনে স্প্রেড করেছিল। কিভাবে করেছিল তার একটা ছোট্ট উদাহরণ আমি এখানে সামনে নিয়ে এলাম, আর্কিটেকচার এবং ইন্টেরিয়ার। অবনীন্দ্রনাথ এখানে আঁকছেন, এখানে ফার্নিচার গুলো ভালো করে দেখা যাচ্ছে কিভাবে এই লিনিয়ার কোয়ালিটি এবং এই যে লিনিয়ার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের যে জায়গা, সেটা ওনার কিন্তু ছবির মধ্যেও ছিল এবং মাল্টি লেয়ার, যেটা আমরা প্রথম স্লাইডে ওই বাড়ির একটা আর্কিটেকচারকে আমরা দেখাচ্ছিলাম, প্ল্যানকে দেখাচ্ছিলাম যে কমপ্লেক্সিটি, সেরকম একটা জায়গা কিন্তু কোথাও উনি এইসব ছবির মধ্যেও তৈরি করছেন। ফাঁক ফোকর, জানলা, এবং আজও কিন্তু চিৎপুর বা জনসংখ্য এলাকাতে এই ফাঁক ফোকর, গলি খুঁজি, এই জিনিস কিন্তু রয়েছে, এ পরিষ্কার দেখা যায়। একটু চোখ কান খোলা রাখলে কিন্তু ওখানে একেবারে অবনীন্দ্রনাথের আরব রজনীর ছবিকে মেলে ধরা যাবে। এবং বিভিন্ন ট্র্যাডিশনাল জায়গা থেকে ওনারা উদ্বুদ্ধ হচ্ছিলেন। এখানে দেখুন একটা এই তুলসী মঞ্চ টেরাকোটা বাংলার, এবং ডেফিনেটলি আমার ধারণা এটা অবিভক্ত বাংলা, কারণ এটা বেশ পুরনো একটা বই থেকে সংগ্রহ করা, কিন্তু ওখানে সালটা উল্লেখ নেই, কিন্তু পাবলিকেশনের সালটা স্বাধীনতার আগে, মানে 47 বা 50-এর আগে, আমার মনে হচ্ছে 47-এর আগে, সেখান থেকে আমার মনে হয় এটা অবিভক্ত বাংলা। এবং এটা হচ্ছে দিল্লি রেড ফোর্টের কলাম, এবং এই ধরনের কলাম এবং এই ধরনের জিনিসপত্র কিন্তু অমন ঠাকুরের ছবিতে এসেছে, এবং মুঘল বাসনপত্রের একটা প্রভাব সেটাও কিন্তু উনি ব্যবহার করেছেন। যে এই যে আমরা শিল্পীরা বলি না যে আমি করেছি, এই যে আমার কাজ, এই যে আমি এঁকেছি, কিন্তু ছবি আসলে ইমেজারি কোত্থেকে আসছে, ছবির ভাবনা কোত্থেকে আসছে, রূপ কোত্থেকে পাচ্ছেন, এটা কিন্তু একটা বিরাট প্রসেস, এটা অনেক লম্বা প্রসেস। এর সঙ্গে আর্কিওলজি, এথনোগ্রাফি, একটা মানে অনেক বছরের একটা অভ্যেসের ব্যাপার, যার সঙ্গে লোকজ শিল্প, ওরাল হিস্ট্রি, মাইথোলজি, অনেক কিছু জড়িয়ে থাকে। এটা ঠিক এরকম নয় যে হ্যাঁ ওই তো আমি এটা করেছি, এটা আমার একটা অন্য ল্যাঙ্গুয়েজ, এই অন্য ল্যাঙ্গুয়েজ আপনি পেলেন কোথায়? এই রেফারেন্স কিন্তু এবং এর একটা পুরো ডেটা এবং পুরো একটা ব্যাকগ্রাউন্ড কনস্ট্রাক্ট কিন্তু করার একটা চেষ্টা কিন্তু এই বেঙ্গল স্কুল এবং ঠাকুরবাড়ির লোকজনরা করেছিলেন। এবং অধুনা 2017-তে আমি দেখেছিলাম ফ্রান্সের মেজর মিউজিয়াম কিন্তু এই ওয়েস্টার্ন আর্টের, এই পিকাসো টিকাসো এরা
যে আফ্রিকান মাছ থেকে এক্সপায়ার হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, এই সমস্ত জায়গাগুলোকে একসঙ্গে করে কিন্তু এক্সিবিশন করছে। তাদের পুরো ডকুমেন্ট আমি করে এনেছি এবং সেখানে তারা কোনো ভয়ে করেনি যে একটা পিকাসোর বড় ছবিকে আফ্রিকান মাস্কের সামনে বসিয়ে রাখবে। আমার মনে হয় এই যে ট্র্যাডিশনকে স্বীকার করা এবং সেখান থেকে গোটা জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা তো সব থেকে বড় জায়গা এবং এতে নতুন প্রজন্ম কিন্তু শিখতে পারে। যদি স্বপ্নে কেউ কোনোদিন ছবি পায় না, দেখুন এই জিনিসগুলো এইভাবেই তৈরি হচ্ছে। আর এখানে দেখুন ভারতের বিভিন্ন অঞ্চলে একটা ছিল, এবং নানা রকম কুটশিল্প কাজে লাগতো বিভিন্ন টুলস। এখানে দেখুন এটা কিতাবি তসবিরে শিশাগরনের মধ্যে রয়েছে এই ড্রয়িং, আরো ড্রয়িং রয়েছে, আমি জাস্ট একটা ড্রয়িং দেখাচ্ছি। এবং এই জিনিসের চর্চা কিন্তু এনারা করেছিলেন আমার বিশ্বাস, কারণ বিভিন্ন বইপত্র আমার কাছে যা এসেছে ভিজুয়াল রেফারেন্সের জন্য, এটা অনেক বইপত্র কিন্তু এসেছে ঠাকুরবাড়ির বিভিন্ন পারিবারিক সূত্র থেকেও এসেছে, তাদের পরিবারের স্ট্যাম্প ইত্যাদিও কিন্তু আমার বাড়িতে রয়েছে, এবং প্রদ্যোৎ ঠাকুরের বাড়ির কালেকশনের তো অনেক জিনিসপত্র বইপত্র আমার কাছে এসেছে। সেখানে তার মানে বোঝাই যাচ্ছে যে তারা বিভিন্ন জিনিস স্টাডি তো করতেন এবং এই এভিডেন্স গুলো রয়েছে অসাধারণ। এই ধরনের একটা বানিয়ে আমরা বলি মডার্ন আর্ট করছি, আসলে এইভাবে বলাটা আমার মনে হয় খুব ভুল, কোথাও একবার ভাবার দরকার রয়েছে। এবং এটাকে যদি আজকে কোথাও না রেফারেন্স দিয়ে নিয়ে যাওয়া হয়, কারোর বোধহয় বোঝার উপায় থাকবে না আসলে এটা 1820-তে ইউপির বরেলিতে হওয়া। ডক্টর দেবাশিস ব্যানার্জি একটা ছিলেন যে অবন ঠাকুর বলতেন যে ছবি হলো কোলের শিশু, এবং সত্যি আমার মনে হয় অবন ঠাকুর কোলে নিয়ে যেভাবে ছবি আঁকতেন সে কোলের শিশুর মতনই। এবং বাঁদিকের ছবিটা চশমে কাশ্মীরের বইয়ের ইলাস্ট্রেশন, অবন ঠাকুর কিন্তু কোনো কাশ্মীরে যাননি, কিন্তু অদ্ভুত ভাবে এই ইমাজিনেশনকে উনি কাজে লাগিয়েছিলেন, এটা অবনীন্দ্রনাথই পারেন। এবং আমি ব্রিটিশ লাইব্রেরিতে দেখেছিলাম হোকুসাইয়ের করা চায়নার গ্রেট ওয়াল, এবং স্টিফেন বারি বলছেন যে হোকুসাই কোনদিন জাপানে চায়নায় যায়নি, দেখেনি, অমানুষ ম্যাপ। ডেফিনেটলি আজকে অবন বাবুরা এই জায়গা থেকে অনেক উদ্বুদ্ধ ছিলেন। এবং ডান দিকের ছবি মুকুলদের ড্রাই পয়েন্ট, এবং হাতে একটা কালির দোয়াত, মন্দিরের আকারে কালির দোয়াত নিয়ে অবন ঠাকুর বসে আছে। কালী দোয়াত কালীর দোয়াত নিয়ে বসেনি মানুষ, এই কালী দোয়াতের একটা রূপ রয়েছে, যে রূপের পরিভাষা তিনি জানেন, তার ব্যাখ্যা তিনি জানেন, এবং তার ব্যাখ্যাকে তিনি ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন বিভিন্ন সময়। গোটা জীবনের সঙ্গে জড়িয়ে সেই আধুনিকতাকে দেখা, সময় পরিপ্রেক্ষিতে তাকে পাল্টে ফেলা, একটা নতুন পরিভাষা তৈরি করা। আজকের তারিখে বা বিগত 10-15 বছরে ইনস্টলেশন একটা কথা আমরা শুনি, ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কলকাতা পার্ক ম্যানশনে একটা এক্সিবিশন করেছিলেন, এবং অনেক এক্সিবিশন করেছিলেন, এটা একটা এভিডেন্স আমি পেয়েছি যে এখানে দেখা যাচ্ছে যে বাড়িতে ফার্নিচার, বিভিন্ন ফ্যাব্রিক্স ইত্যাদির সঙ্গে আর্টিফ্যাক্টকে এক্সিবিট করা হচ্ছে, সেটা ইনক্লুডেড ফোক আর্ট এবং সেই সমসাময়িক শিল্পকলা এবং স্কাল্পচার। রূপমে পাবলিশ হয়েছে 1922-এ, আমি ধরে নিচ্ছি এক্সিবিশন 1920-21 হচ্ছে। অসাধারণ। এবং এই জিনিস ভাবা যায় না যে সেই সময় এরকম একটা আইডিয়া হতে পারে। একই এক্সিবিশনের আরেকটা ছবি দেখুন, এবং এখানে দেখুন যে কিভাবে ডিসপ্লে করা হয়েছে, কিভাবে ফার্নিচার রাখা হয়েছে, ডিসপ্লে এলিমেন্ট দেওয়া
টেক্সট লিখে বোঝাতে পারবো না, ছবি না দেখা। এক্সিবিশন পরেও হয়েছিল, এবং এখানে দেখুন এগুলো তো শুধু এক্সিবিশনই নয়, এবং এক্সিবিশনের সঙ্গে যে শিক্ষা দানের পদ্ধতি ছিল সেটারও একটা জায়গা। এটা শান্তিনিকেতনের হ্যাবেল হলে ক্লাস হচ্ছে। হ্যাবেল হল মানে এই মুহূর্তে শান্তিনিকেতনের যে গ্রাফিক্স ডিপার্টমেন্টের বিল্ডিং রয়েছে সেই গ্রাফিক্স ডিপার্টমেন্ট বিল্ডিং। এই বিখ্যাত ফটোগ্রাফ তুলেছিলেন আলো দানিয়েলু এবং রেমো বর্নিয়ের। ওরা দুজনেই একসঙ্গে নাম দেন, কিন্তু এরা কখনোই আলাদা করে নাম দেন না। এই দানিয়েলু এবং রেমো বর্নিয়ারের একটা মেজর আর্কাইভ ডকুমেন্টেশন ইন্ডিয়ার উপরে রয়েছে, এবং দানিয়েলু রেমো বর্নিয়ারের তোলা এই ছবি। এখানে দেখুন ছবি আঁকা চলছে, এক্সিবিশন চলছে, দেখা চলছে। ইটস আ হোল লার্নিং প্রসেস। এটা নয় যে আইসোলেট হয়েতে আপনি শুধু ছবি আঁকছেন, এখানে দেখছেন, না, এরকম নয়। এবং উপরে স্কাইলাইট আছে, যে লাইটের হালকা আভা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেখানে স্টাডি এবং কাজ ইত্যাদি চলছে। মানে সংস্কৃতির যে সংমিশ্রণ হয় সেইটা বোঝার খুব দরকার থাকে, কারণ হতেই হবে। এটা না হলে হয় না। এটা এখানে এরকম কোনো যুক্তি নেই যে এ ওর দেখে করছে কি ওর দেখে নকল করছে, না, এরকম কোনো জায়গা নয়। সংস্কৃতির মিশ্রণ এবং সংমিশ্রণ, স্থানান্তরণ, চেঞ্জ, এ সমস্ত হবেই হবে। এটাই স্বাভাবিক, এটা হতে বাধ্য। এবং সেখান থেকেই আধুনিকতা এবং সমসাময়িকতার জন্ম হয়। এবং এখানে দেখুন রবীন্দ্রনাথ কিন্তু অত্যন্ত কনসাস ওয়েতে ছবি আঁকছেন। জানলার পাশে একেবারে নর্থ লাইট আলো ফালো দিয়ে গভর্নমেন্ট আর্ট কলেজে উনি ছবি আঁকছেন। মুকুলদের গেস্ট হয়েছিলেন সেই সময়। আমরা যে রবীন্দ্রনাথ সম্পর্কে বলি না যে না না উনি তো অনেক বুড়ো বয়সে ছবি আঁকা শুরু করেছিলেন, ছবি আঁকা জানতেন না, অমুক না তমুক না, এই সমস্ত ব্যাপার, আমার মনে হয় এই কথাগুলো খুব একটা সঠিক কথা নয়। তার কারণ আমি কিছু ছবি পরের দিকে দেখাচ্ছি, এই জায়গাটা বোঝা যাবে। এখানে দেখুন অবন ঠাকুর আঁকছেন, এখানে যেরকম নর্থ লাইটের আলোতে একেবারে চেয়ার টেবিলে বসে প্ল্যান করে একেবারে রং টং ডিসপ্লে করে সাজিয়ে সুন্দর হয়ে একেবারে স্টুডিও সেট আপে আঁকছে, মুকুলদে তৈরি করে দিয়েছেন। আবার এখানে কিন্তু উদয়ন বাড়ি বা শান্তিনিকেতনে কোনো বাড়ির বারান্দাতে বসে উনি ছবি আঁকছেন, এবং এটা একটা অদ্ভুত লুনাটিক লাইট। মানে আমার মনে হয় আইদার সূর্যাস্ত বা সূর্যোদয়। এবং হতে পারে এরকম অনেক ছবি আমি দেখেছি অমন ঠাকুর এঁকেছেন, রবি ঠাকুর এরকম একটা অদ্ভুত আলোতে বসে ছবি আঁকছেন। হতে পারে যে এইসব আলোতে ছবি আঁকার জন্য রবীন্দ্রনাথের ছবির মধ্যে একটা অদ্ভুত ডার্ক একটা জায়গা থাকে অনেক সময়, ডার্কের মধ্যে অদ্ভুত একটা ব্রাইট, যেটা ওই সূর্য উদয় এবং সূর্যাস্তর সময় মূলত দেখা যায়। সারাদিনের ফ্ল্যাট লাইট নয় কিন্তু রবীন্দ্রনাথের ছবির মধ্যে। এই ফ্ল্যাট লাইট না থাকার কারণ কিন্তু হতে পারে এরকম একটা এভিডেন্স। আমি সেই জন্য এটা দেখাচ্ছি অবন ঠাকুরের আঁকা। এবং দেখুন শুধু নিজের বাড়ির লোক বলে নয়, এই যে ছবি আঁকছেন এবং কোনটা পরিবেশ কোথায় কি সেই জায়গাটাকে তুলে আনছেন। অর্থাৎ এটাও কিন্তু একটা চর্চা যে একে অপরের জীবনযাত্রাকে ডকুমেন্ট করছেন ছবির মাধ্যমে, শিল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ উদয়ন বাড়িতে এই ঘরটা সব থেকে বেশি ভালোবাসতেন। উত্তরের ঘর, দোতলার উপরে রানী মহারানবীশকে লিখছেন যে আমি আজকাল আর বড় ঘর চাই না, ছোট ঘর চাই, যেখানে জানলা থাকবে, একটা ছোট্ট খাট, টেবিল ইত্যাদি। আকাশকে ঘরের মধ্যে পেতে চাই না, আকাশকে আকাশের মতোই পেতে চাই। আমি আর ওই বড় চিঠির মধ্যে যাচ্ছি না। কিন্তু এটা সেই ঘর। উদয়ন বাড়ি রবীন্দ্রনাথের খুব একটা ভালো পছন্দের ছিল না, কারণ মাইক্রোফোন অফ রয়েছে, মাইক্রোফোন বন্ধ করুন। তো এখানে আপনারা নির্মলা কুমারী মহারানবীশকে লেখা চিঠি পড়লে এইটা ডিটেলটা আপনারা পেয়ে যাবেন। সবাই বলে যে রবীন্দ্রনাথ অত্যন্ত ফটোজেনিক ছিলেন। ডেফিনেটলি রবীন্দ্রনাথের 11 বছর বয়স থেকে প্রচুর ছবি আছে। কিন্তু আমার মনে হয় ঠাকুরবাড়ির সব লোকই ভীষণ ফটোজেনিক ছিলেন। গগনেন্দ্রনাথ ফটোগ্রাফি করতেন এবং গগনেন্দ্রনাথের তোলা ছবি ঠাকুরবাড়ির লোকজনরা আড্ডা দিচ্ছেন। আমার মনে হয় অসাধারণ গ্ল্যামারাস ছবি একটা।
কারণ গগনেন্দ্রনাথ কিন্তু রীতিমতন ফটোগ্রাফি করতেন, ডাকরুম ফাকরুম একেবারে সেট আপ করে কাজ করতেন জোড়াসাঁকোতে। এবং সেই ছবি, এই বাঁদিকের ছবিটা কিন্তু পেইন্টিং নয়, কিন্তু এটা পেইন্টেড ফটোগ্রাফ। এবং দেখুন গগনবাবু এও কিন্তু অসাধারণ ফটোজেনিক লোক ছিলেন, এই ফটোগ্রাফ না দেখলে বোঝা যায় না। এবং প্রোফাইলকে কিভাবে সেই সময় এবং ফটোগ্রাফিক রিয়েলিটি এবং ফটোগ্রাফিক ইমেজকে কিভাবে পেইন্টিং এর মধ্যে গগনবাবু নিয়ে এসেছিলেন। বাঁদিকেরটা যামিনী প্রকাশ গঙ্গোপাধ্যায়ের আঁকা গগনবাবুকে এঁকেছে, আর ডান দিকেরটা সেলফ পোর্ট্রেট গগনবাবু। একটা কার্টুনিস্টিক ফিচার, কখনো জিওমেট্রি ইত্যাদি নিয়ে কিন্তু শার্প প্রোফাইলের একটা ডায়লগ এনারা তৈরি করেছিলেন। এবং সেম ওই অবনীন্দ্রনাথ, শুধু প্রোফাইলের জায়গাগুলোকে দেখুন, একদম ছবির ভাষা কি বলছি, এখানে এই লাইন এবং এইদিকের এই লাইনগুলো। এবং ডেফিনেটলি পোর্ট্রেট নিয়ে রবীন্দ্রনাথের আরেকটা এক্সপেরিমেন্ট, যেটা আমরা সবাই জানি। এবং এখানে ডক্টর পরিমু একটা অসাধারণ কথা বলছেন যে হ্যাঁ, রবি বর্মাকে যদি একসেপ্ট করতে পারো পশ্চিমের টেকনিক নিয়ে, ভারতের সাবজেক্ট নিয়ে ছবি আঁকছেন, তাহলে এদেরকে কেন নয়? এরাও তো ভারতেরই ভারতের এরা নতুন জায়গা তৈরি করে। খুব আগে ডিটেইল টেক্সটটা রয়েছে, কখন আপনারা থ্রি টেগোর্স পড়লে এটা পেয়ে যাবেন। এবং এখানে দেখুন কিভাবে অবন ঠাকুরে যে মাস্ক হিসেবে রবীন্দ্রনাথকে দেখাচ্ছে, যেখানে উনি বিক্রমের রোল করছিলেন। অদ্ভুত এই যে মাস্কের একটা রিপ্রেজেন্টেশন অবন ঠাকুরের মধ্যে এসেছিল, এই অদ্ভুত জিনিস। এবং এই ধরনের পোর্ট্রেট বা এই ধরনের পোর্ট্রেট আঁকার একটা ইন্সপিরেশন আমার নিজের কথা মনে হয় এই পোর্ট্রেটটা দেখার পরে। শাহ আব্বাস, 17th century নর্থ ইন্ডিয়ান, স্টুয়ার্ট ক্যারিওয়েলস কালেকশন। মজা হচ্ছে যে এই সমস্ত মানুষজনেরা, এই ক্যারিওয়েলস ইত্যাদিরা, এরা যে সমস্ত জিনিস নিয়ে গেছে ভারত থেকে, অবিভক্ত বাংলা থেকে, যে কারণে আমরা কিন্তু অনেক এভিডেন্সও পাই না প্রমাণ করার, যে দেখানো যে হ্যাঁ দেখো এই জিনিসগুলো এখানে ছিল, এখান থেকে এইভাবে উদ্বুদ্ধ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। খুব ইন্টারেস্টিং জায়গা। এবং এই পোর্ট্রেট আমি বহু বছর পরে দেখেছিলাম। এটা হচ্ছে রবীন্দ্রনাথের সেলফ পোর্ট্রেট। রবীন্দ্রনাথ একে দিয়েছিলেন সুসীমো এবং লু শাওমানকে। এই সুসীমো এবং লু শাওমান যারা রবীন্দ্রনাথ যখন চায়নাতে ছিলেন তখন রবীন্দ্রনাথের ট্রান্সলেশনের কাজ করতেন। পাগড়ি, এই জামা কাপড়ের ইত্যাদি, রাফ ড্রাই ব্রাশ, যে রকমটা কোন রকম ওয়াশ পেন্টিং এর টাইপের একটা ব্ল্যাক এন্ড হোয়াইট সুন্দর জিনিস করে একটা সুদিং জায়গা, তিনি এরকম জিনিসও কিন্তু এঁকেছেন। এবং এখানে দেখুন নাথদ্বারা, again স্টুয়ার্ট ক্যারিওয়েলস কালেকশনের ড্রয়িং। নাথদ্বারা পেইন্টিং আমরা অনেকেই জানি, শ্রীনাথজি টেনার্জি, কিন্তু এই ধরনের আনইউজুয়াল ড্রয়িং খুব একটা দেখা যায় না। এই ধরনের আনইউজুয়াল ড্রয়িং, এই ধরনের ব্রাশের যে ট্যাবিংস, এগুলো দেখলে বোঝা যায় যে কোথায় কিভাবে সংস্কৃতির একটা স্থানান্তরণ বা তার একটা প্রভাব বিস্তার একে অপরের মধ্যে দিয়ে জানতে অজান্তে হচ্ছিল। এবং দেখুন এখানে যে ব্রাশের ট্রিটমেন্ট, এই ব্রাশের ট্রিটমেন্ট কিন্তু খুব কাছাকাছি। আবার রবীন্দ্রনাথকে আঁকছেন অসিত হালদার, এবং অসিত বাবু হয়তো রবীন্দ্রনাথকে একটা আর্কিটেক্ট হিসেবে সেই সময় দেখেছিলেন আমার মনে হয়। Definitely Rabindranath was an architect in that sense, কারণ he was the key figure to build শান্তিনিকেতন। এবং ডেফিনেটলি এখানে এই আর্কিটেকটনিক কোয়ালিটি এবং তার সঙ্গে একটা স্মোক চিমনি, ধোঁয়া বেরোবার চিমনি,
শান্তিনিকেতনে রয়েছে। এবং এই ধোঁয়া বেরোবার চিমনির একটা অদ্ভুত যোগাযোগ কিন্তু জাভার অর্জুন টেম্পলের সঙ্গে আছে, কারণ এনারা এই জাভা টাভা এই সমস্ত সুমাত্রার সমস্ত আর্কিটেকচার কিন্তু খুব ভালো স্টাডি করেছিলেন। সেই সময় সমর চট্টোপাধ্যায় ডকুমেন্ট করছেন, সুরেন কর স্কেচ করছেন, আর্নল্ড বাকে ফটোগ্রাফি করছেন, হোল টিম সেই সময় রবি ঠাকুর নিয়ে যাচ্ছেন সবাইকে বিভিন্ন কাজের জন্য। সো দে হ্যাভ ডকুমেন্টেড এভরিথিং। এটা হচ্ছে জাভার অর্জুন মন্দির। প্রথমে বলছিলাম যে গগন ঠাকুর খুব ঠাকুর বাড়ির লোকজনকে নিয়েও কটূক্তি করতেন, ব্যঙ্গ করতেন, এবং খোদ রবি ঠাকুরকে নিয়েও করেছেন। যখন ওই নন কোঅপারেশন আন্দোলনের ডাক দিয়েছেন গান্ধী, তখন রবি ঠাকুর বিদেশে পাড়ি দিচ্ছে, ঠিক সেই জায়গাতে কিন্তু গগন ঠাকুর রবীন্দ্রনাথের এই ছবি আঁকছেন যে রবি ঠাকুর পালিয়ে আকাশে উড়ে যাচ্ছে। আর এখানে সে বিখ্যাত ভারত মাতা পবন বাবুর প্রচেষ্টা, সেটা আপনারা সবাই জানেন। দেখুন, একই বাড়ি থেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাবে কি করে তৈরি হচ্ছে, এবং এই সোশ্যাল অ্যাওয়ারনেস এবং আধুনিকতার ভাষাতে কিন্তু কাউকে কেউ ছেড়ে কথা কইছে না, প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে জড়িত, এবং খুব একটা কনস্ট্রাকটিভ একটা জায়গা, কনস্ট্রাকটিভ একটা এভিডেন্স ইতিহাসের পাতায়। এবং রবি ঠাকুরের এরকম একটা আনইউজুয়াল জেস্টার, আমি জানি না এই ছবিটা কোথায় তোলা, কে তুলেছেন, কোন জায়গাতে, কোনো উপায় নেই। কেউ বলেন এটা সুরুল কুঠি বাড়ি, আমি রবীন্দ্রভবন থেকে একজন বলছেন যেটা সুরুলকুঠি বাড়ি, কিন্তু আমি খুব শিওর নেই, কারণ অনেক ছবিতে এই ধরনের গন্ডগোল আছে। বাট সেটা বিষয় নয়, কিন্তু দেখুন যে কিভাবে একটা জলচকির উপরে, জলচকি খাটের উপরে অমুক তমুক এ সমস্ত বাক্স ফ্যাক্টরা বসিয়ে রবি ঠাকুর গায়ে নিয়ে বসে আছেন। এবং এটা আমার নিজের দেখা, আমি নিজে প্রায় 300-350 উপরে রবি ঠাকুরের পোর্ট্রেট দেখেছি 11 বছর বয়স থেকে। আমার মনে হয় এটা মোস্ট আনইউজুয়াল একটা জেস্টার। রবীন্দ্রনাথ কখনো খুব আনইউজুয়াল জেস্টার রাখেননি, কিন্তু সবসময় ক্যামেরার দিকে একবারে চোখ দৃষ্টি মেলে প্রখর দৃষ্টিতে তাকিয়ে থাকে, মানে ক্যামেরাম্যান প্রায় ভয় পেয়ে যেতে পারে এরকম একটা অবস্থা। এটা কিন্তু খুব আনইউজুয়াল একটা ব্যাপার, মনে হয় যেন যে ক্যামেরাম্যান না জানিয়ে ছবি তুলছেন এরকম একটা জায়গা, কিন্তু ডেফিনেটলি মানে দেখুন, এই যেটা বললাম যে রবীন্দ্রনাথ ছবি সম্পর্কে খুব কনসিয়াস ছিলেন, কিভাবে দেখুন নিজের ছবি সিলেকশন করছেন, ছবি আঁকার পরে দূরে দেখে হাত স্ট্রেচ করে দেখছেন, সে সমস্ত কিছু রয়েছে। খুব ক্যাজুয়ালি যদি আঁকেন তাহলে কিন্তু এই জিনিসগুলি করতে বই রয়েছে, আমি সেটা করে দেখেছিলাম, সঙ্গে রবি ঠাকুর একটা আর্টিস্ট বুক বানাচ্ছে, সং অফ। আমরা আজকে যেটাকে আর্টিস্ট বুক বলে বলি, ইউনিক বুক বলি না, কারণ আমার মনে হয় এটা হাতে তৈরি করা বই একটা বললেই ভালো। আর্টিস্ট বুক মানে হচ্ছে সেই ইন্ডিয়ান মিনিয়েচার, জৈন ম্যানুস্ক্রিপ্ট, ক্রিশ্চিয়ান পুঁতি টুতি সমস্ত কিছু আসে আর কি। তো এই ধরনের একটা অদ্ভুত জিনিস কিন্তু রবি ঠাকুর সেই সময় করেছিলেন, এবং একটাই বই করেছিলেন, সেই বইটা একেবারে হাতে পেইন্ট করা, হাতে বাইন্ড করা। পুরো বইটা আমি ডকুমেন্ট করে নিয়ে এসেছিলাম স্পেশাল পারমিশন নিয়ে, এবং এটা ওয়েস্ট কেনসিংটন আর্কাইভ ভিএনএ তে এটা রয়েছে। অসাধারণ বই। এবং রবি ঠাকুরের এই আনইউজুয়াল ছবিটা দেখুন, এই ছবিটার মধ্যে কতগুলো সিমেট্রি, অ্যাসিমেট্রি, ব্যালেন্স, ডিসব্যালেন্স, গোটা স্পেসটার মধ্যে একটা ব্যালেন্স ডিসব্যালেন্সের একটা কোথাও মানে ইন্টিগ্রিটি তৈরি করা হয়েছে, যে ইন্টিগ্রিটি যে সুরেন, তুই আরে ওখানে তো বারান্দার জায়গাটা রয়েছে, তুই ওখান থেকে পিলার তুলে দে না, তাহলেই আমার ওখানে একটা ঘর হয়ে যাবে। স্পেসের ভেতরে একটা ভাঙাভাঙির এই যে বাড়ি বানাননি, ডেফিনেটলি কিন্তু ভাবনাগুলো উনি প্রকাশ করেছে, এবং ছবির মাধ্যমে কিন্তু এটা দেখা যাচ্ছে। এবং অভিনয়তেও দেখুন কিভাবে ওনাদের পোশাক আশাক এবং বিভিন্ন মোটিভকে ব্যবহার করা, অর্থাৎ
আগেই বলেছিলাম যে শুধু ছবি আঁকা নয়, সমস্ত কিছুর মধ্যে সমস্ত রকমের আর্ট ফর্মের মাধ্যমেই কিন্তু ওনারা এগুলোকে নিয়ে এসেছিলেন। এবং এখানে আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে, কপালে যেরকম ভাঁজ পড়ে সেই ভাঁজের গতিতে এই আঁকাগুলো করা হয়েছে, লাইন গুলো টানা হয়েছে। এটা কিন্তু ঠিক তিলক কাটেনি, ট্র্যাডিশনাল যে তিলক কাটা হয় সে তিলক কিন্তু নয়। এটা এটা অদ্ভুত জিনিস আমার নিজের মনে হয়েছে। এবং একইভাবে দেখুন অবনীন্দ্রনাথ অ্যাজ এ শ্রুতিভূষণ এবং সঙ্গে মনীন্দ্রভূষণ গুপ্ত। মনীন্দ্রভূষণ গুপ্ত অসাধারণ একজন শিল্পী এবং শিল্প ঐতিহাসিক ছিলেন, শান্তিনিকেতনের কলা ভবনের স্টুডেন্ট। বাদিকে অবনীন্দ্রনাথ, লাঠি এবং এই পোশাক, জুতো থেকে শুরু করে সমস্ত কিছু একদম অন্য রকমের একটা জায়গা। এবং সঙ্গে দেখুন অবনীন্দ্রনাথের কুটুম কাটা। গগন ঠাকুরকে অনেকেই এই কিউবিস্ট বা পিকাসো ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বলে ফেলেন, কিন্তু আমার মনে হয় অতটা সরলীকরণ না করলেই বোধহয় ভালো। কারণ গগনবাবু যেভাবে গোটা স্পেসকে দেখেছেন একটা 2 ডাইমেনশনের মধ্যে 3 ডাইমেনশনাল ডেপথ, সেটা কিন্তু আমার মনে হয়েছে পিকাসোর থেকে অনেক আলাদা। এবং এটা প্রমাণ আমি আরো পরে ছবির মাধ্যমে দিচ্ছি। এখানে দেখুন, এটা বোধহয় থিয়েটারের কোনো সেট বা কোনো কিছু, আমি খুব শিওর নই, কিন্তু এই ধরনেরই পাওয়া যাচ্ছে 1925 রবীন্দ্রভারতী কালেকশনে। এবং ডান দিকে আমার মনে হয় রক্তকরবীরই ইলাস্ট্রেশন হবে, কারণ ওখানে সেইভাবেই সিঁড়ি টিড়িগুলো রয়েছে। এবং এই সিঁড়ি এবং এই স্পেস কিভাবে গগনবাবুর মধ্যে আসতে পারে বলে মনে হয়, সেটা আমি পরের ছবিতে দেখাচ্ছি। এটা ডাকঘরের এই ছবি, আপনাদের কাছে সবারই পরিচিত। এবং এখানে দেখুন, এখানে দেখার বিষয় হচ্ছে যে কিভাবে চালা বা ফোক পেন্টিং কে ব্যবহার করা হচ্ছে, মোটিফ আলপনাকে ব্যবহার করা হচ্ছে, গ্রামের আলপনা। এটা ঠিক শান্তিনিকেতনের যে খুব সুসংবদ্ধ জিওমেট্রিক্যাল আলপনা অজন্তা থেকে এক্সট্রাক্ট করা, ঠিক সেরকম জিনিস নয়, একেবারে গ্রামীণ আলপনা। এই যে গবাক্ষ, এবারে দেখুন এই যে গবাক্ষের এই জায়গা কিন্তু এইখানে দেখুন, এখানে কিন্তু গগনবাবু করছেন একটা প্ল্যানের মধ্যে, গগনবাবু প্ল্যানের মধ্যে। এবার এখানে এই গবাক্ষের ড্রয়িং, তার মধ্যে একটা আলপনা, পোশাক আশাক এবং পোশাকের এই যে ডিজাইন গুলো, এই সমস্ত মাধ্যমে কিন্তু ওনারা লোকজ সংস্কৃতি এবং যে ট্র্যাডিশন, সেই ঐতিহ্যকে কিন্তু তুলে আনার চেষ্টা করছেন। অথচ ডাকঘর একটা আধুনিক রচনা সেই সময় পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, কিন্তু তার মধ্যে এলিমেন্ট গুলোকে কি করে নিয়ে আসছে সেটা হচ্ছে দেখার। এই যে পাস্ট এবং প্রেজেন্টের, মানে বর্তমান এবং অতীতের যে মিলন, সে মিলনের জায়গা। আমি যেটা আগে বলছিলাম যে রবীন্দ্রনাথ ছবি ভালোই আঁকতেন এবং খুব ভালো মতন ড্রয়িং জানতেন। এই দেখুন, এটা কিন্তু রবীন্দ্রনাথের প্রায় 28 বছর বা 25 বছরে করা ড্রয়িং। জবা ফুলের এরকম রিয়েলিস্টিক ড্রয়িং কিন্তু খুব কম আমি দেখেছি। এই বইটা একজন পরিবারের সংগ্রহ ছিল এবং 2014-তে এটা অকশনে আসে এবং আমি এটার উপরে পুরো গবেষণাটা করেছিলাম। তখনই দেখে আমি অবাক হয়েছিলাম যে রবীন্দ্রনাথের এরকম অদ্ভুত ড্রয়িংও আছে। তার আগে অবশ্য অশোক মুখোপাধ্যায়ের লেখা রবির সর্বপ্রথম উদ্যম বইতে হরকিশোর কেজরিওয়ালের কালেকশন থেকে আমি ছবি দেখেছিলাম, যেখানে একেবারে রিয়েলিস্টিক ড্রয়িং রবীন্দ্রনাথ করেছিলেন। এবারে ডুডলিংস, ক্ষুদুর যাত্রাতে অবন ঠাকুরও করেছিলেন। কিন্তু অবন ঠাকুরের ডুডলিংস এর পেছনে অদ্ভুত গল্প আছে, যেখানে আপনারা যদি স্ক্রিনে পড়েন, এখানে দেখবেন সহজ চিত্র শিক্ষাতে উনি এই ধরনের ইলাস্ট্রেশন ডুডলস করে লিখছেন এবং ছবি এবং টেক্সটের মাধ্যমে ছবি আঁকা শেখাচ্ছেন। উনি বলছেন, লাইন টানতে পারলেও দপ্তরি ছবি আঁকাতে একেবারেই অপারগ থেকে যায়, কিন্তু যেমন তেমন করে টানটন দিয়েও ছবি হয় না, সে হয় আঁচড় পাঁচড়, ছোপ ছাক, পোচ পাচ, ফুটকি ফাটকা। যথা ছবিতে আকার প্রকার, মান পরিমাণ, ভাবভঙ্গি, রূপলাবণ্য, দৃশ্য সাদৃশ্য, রংচং, এমনি সব নানা ব্যাপার আছে, তাদের রহস্য জানা চাই। তবেই এই নানা রকমের টানটন গুলো যত্ন করে বুঝে শুনে সাজানো হয়ে এক একখানা নকশা হয়ে ওঠে। দেখো, অসাধারণ কথা। ছবি যে উনি কোন জায়গাতে বুঝতেন এবং রুলসকে কোন জায়গাতে বুঝতেন, সেটা এগুলো না পড়লে বোধহয় বোঝা যায় না। এবং সহচিত্র চিৎকার আরেকটা পাতাতে কি লিখছে আপনাকে পড়ে শোনাচ্ছি। চিত্রে পেলেন 3 নম্বরে দেখলেন কুজোয় কাক ঢিল ফেলে দিচ্ছে, বেড়াল কিছুই ভাবছে না, কিন্তু একভাবে চুপটি করে ঘুমোচ্ছে, কিন্তু এই কচ্ছপটা ঘাড় তুলে দেখছে।
নদী কত দূর কিংবা আকাশে উড়ন্ত পাখি দেখে সে ভাবছে উঠতে পারি তো মজা হয়। এবারে দেখুন লেখাগুলো কত সহজ এবং সুন্দর লেখা, তার ভাব কত গভীর, এবং তার সঙ্গে ড্রয়িং। আমরা আজকের তারিখে খুব সহজ কথায় বলি অহরহ ক্রিটিক্যাল ডিসকোর্স। আমি জানি না আপনারা এগুলোকে কতটা গভীর পর্যালোচনা বলতে দ্বিধা করবেন। আমার তো মনে হয় গভীর পর্যালোচনার গভীরতর এটা অবনীন্দ্রনাথ করে গেছেন সেই সময়। এবং সাজাদপুর ল্যান্ডস্কেপ অবনীন্দ্রনাথের ছবি মানেই যে খুব ন্যারেটিভ মানে সেই জিওমেট্রি বা প্রচুর ফাঁক ফোকো খাঁজ খোঁজ ইত্যাদি ইত্যাদি নয়। ন্যারেটিভ মানে ভাবের গভীরতাও বলতে বোধহয় কম হয় না। এই ভাবের গভীরতা কিন্তু এই ছবিতে দেখা যাচ্ছে। তাহলে এরকমের একটা অদ্ভুত অ্যাবস্ট্রাকশন মানে কিন্তু জাস্ট একটা সারফেস বা ফর্মাল জিওমেট্রি নয়। অ্যাবস্ট্রাকশন কিন্তু একটা ট্রুথ, সত্যি, ধ্রুব সত্য। এবং অমন ঠাকুরের এই ছবি তার প্রমাণ দিচ্ছে সাজাদপুর ল্যান্ডস্কেপ। রবির সর্বপ্রথম উদ্যম 1886। রবি ঠাকুর ছবি আঁকা শিখতেন রীতিমতন ঘরে মাস্টার রেখে, এবং সেই ছবি এখানে রয়েছে। হরকিশোর কেজরিওয়াল কালেকশন, মহর্ষি দেবেন্দ্রনাথ এবং তার পাশে রয়েছে। এবং এই ড্রয়িং দেখলে বোঝা যায় যে রবীন্দ্রনাথ রিয়েলিস্টিক বা একাডেমিক ড্রয়িং বলতে আমরা যা বুঝি, যে পরিভাষার সামনে আসে, সেই ড্রয়িং ভালোই জানতেন। এবং সেরকম ভাবে গগনেন্দ্রনাথের ড্রয়িং রয়েছে। এবং অবন ঠাকুরের এই ড্রয়িং আমার ধারণা সবাই দেখেছেন যখন উনি এই স্যামুয়েল পামার এবং সিনন গিলার্ডির আন্ডারে শিখতেন, ছবি আঁকা শিখতেন, সেই সময় এই ধরনের প্রচুর ড্রয়িং করতেন। এবং দেখুন এরা প্রত্যেকে বাড়ির লোকজনের ছবি আঁকছেন, কিন্তু এসব বাড়ির ঠাকুর বাড়ির মেম্বার দ্বিজেন্দ্রনাথ ইত্যাদিরা, কারণ প্রত্যেকে প্রত্যেককে অনুপ্রাণিত করছে। এটা একটা অদ্ভুত জায়গা। এবং এই ছবিগুলো আজকের তারিখে সেই দৃশ্যগুলো দলিল হয়ে দাঁড়াচ্ছে। রবীন্দ্রনাথ এক সময় বলেছিলেন যদি জাপান থেকে একটা আস্ত বাড়ি উঠিয়ে নিয়ে আসতে পারতাম খুব ভালো হতো। ডেফিনেটলি শান্তিনিকেতন স্থাপত্যের মধ্যে জাপানি আর্কিটেকচার বা জাপানি ডিজাইনের প্রচুর প্রভাব রয়েছে, কারণ জাপানিরা এসেছে। জাপানি কাঠের যে কাজ করে, কাঠের মিস্ত্রি, তিনি কাজ করেছেন, কেমোতারো কাসাহারা। এবং বাঁ দিকের ছবি দেখুন, এই গাছবাড়ি নেই, শ্রীনিকেতন যাবার রাস্তার পাশে ছিল। এই গাছবাড়ি তৈরি করেছিলেন কেমোতারো কাসাহারা। এবং গাছবাড়ি তৈরি করে থেমে থাকা হচ্ছে না, রবীন্দ্রনাথ কিন্তু এই ধরনের একটা অদ্ভুত উঁচু জায়গাতে একটা বাড়ি জঙ্গলের মতো ছবিও কিন্তু আঁকছেন। কারণ এই চারটে লোক অদ্ভুত ভাবে সমস্ত কিছুর সঙ্গে মিলিয়ে মিশে ফেলেছিল। গোটা ভাষাটাকে শক্তপোক্ত করার জন্য যত রকমের মানে ইনগ্রেডিয়েন্টস দেওয়া যায়, মানে কি বলবো, মৌলিক অবদান দেওয়া যায়, মৌলিক উপাদান দেওয়া যায়, সে কিন্তু ওনারা দিয়েছিলেন। এবং রবীন্দ্রনাথের এখানে দেখুন এই চেয়ার সিরিজের প্রচুর ছবি আছে। চেয়ারের মতো মানুষ বসে আছে, এরকম অদ্ভুত চেয়ার আঁকা। এবং এই চেয়ারের এইসব প্যাটার্ন কিন্তু শান্তিনিকেতন আর্কিটেকচারে অনেক জায়গাতে ব্যবহার হয়েছে। এবং উনি যে ওই যাকে বলছিলাম, উনি সুরেনকে বলতেন বিভিন্ন প্ল্যান করার জন্য। এবারে দেখুন এরকম একটা জায়গাতে উনি বলছেন টেবিলের ছবি এঁকে উনি বলছেন যে দেখ সুরেন, আমার আজকাল এত বড় টেবিল টপ আর দরকার হয় না, ছোট টেবিল টপ দরকার হয়, তুই একটা এরকম টেবিল বানিয়ে দে, দেখ যদি হয় মশারি স্ট্যান্ড এরকম করে দে। দিয়ে গোটা চিঠিটা লিখছেন আর কি। আমি চিঠিটা যাচ্ছি না, রবীন্দ্রনাথ সুরেন করকে লিখছেন। অর্থাৎ এরকম ইন্টারেস্টিং জুনিয়ররা এরকম ড্রয়িং করে উনি বলছেন। এবং দেখুন এই টেবিল হয়তো উনি দেখে থাকতে পারেন জাপান থেকে, কারণ জাপানে তমিতারো হারার গেস্ট ছিলেন সানকিয়ান গার্ডেনে, এই হারার বাড়িতে, হারাসানের বাড়িতে। এবং সেখানে কিন্তু এই ধরনের টেবিল খুব ছিল। এটা জাপানি টেবিলের ছবি। দেখুন তার সঙ্গে বেশ ভালো মিল আছে একটা কোথাও। একরকম না হলেও রবীন্দ্রনাথ তার মেমোরিতে যেভাবে মনে করেছেন সেভাবে এঁকেছেন। রবীন্দ্র বিখ্যাত বলছে যে প্রবাবলি এটা হচ্ছে রবীন্দ্রনাথের প্রথম রঙিন ছবি। এবং রঙিন ছবি আঁকতে গিয়ে উনি একটা অদ্ভুত পাখি আঁকছেন, জিওমেট্রি, প্যাটার্ন, ডেকোরেটিভ মোটিভস ইত্যাদি ইত্যাদি। হতেই পারে যে রবীন্দ্রনাথ কোথাও এই ধরনের বক ফুল থেকে উদ্বুদ্ধ হচ্ছেন।
এবং এই ড্রয়িং গুলো কিন্তু অবিভক্ত বাংলা থেকে আসা। এটা ঠিক এবার বাংলা ওপার বাংলা বলে নয়, এটা অবিভক্ত বাংলার একটা জায়গা। এবং আমি শিওর যে বাড়িতে যখন এই জিনিসের চর্চা হচ্ছে, কোথাও না কোথাও এই ছবি মনের ভেতরে ভেসে উঠছে, না হলে এরকম ছবি হয় না, আকাশ থেকে পড়ে না এই জিনিস। এবারে দেখো রমন ঠাকুর কিভাবে শান্তিনিকেতনের বাড়িকে নিজের সাবজেক্ট হিসেবে ভেবে নিচ্ছেন, সেটাকে তৈরি করছেন, এবং রবীন্দ্রনাথও করছেন। এটাকে দেখে অ্যাপারেন্টলি শ্যামলী বলে মনে হয়, এখানে শ্যামলীর ছবি, এটা অমন ঠাকুরের আঁকা শ্যামলী, এটা হচ্ছে 7th সেঞ্চুরি 6th সেঞ্চুরি হান ডাইনাস্টি রাবিং। এই হান ডাইনাস্টি রাবিং দেখুন, এর ফাসাড কিন্তু শ্যামলীর সঙ্গে ভীষণ মিল খায়। দেখুন একেবারে মিলে যাচ্ছে প্রায়। কোথায় শ্যামলী, তাদের পেইন্টিং, হান ডাইনাস্টি একেবারে মিলেমিশে যাচ্ছে, কিন্তু কোথাও হতেই পারে যে হান ডাইনাস্টি থেকে উদ্বুদ্ধ হয়ে ভারতের গুহা থেকে পিথালকোরা গুন্টুপল্লু থেকে উদ্বুদ্ধ হয়ে শ্যামলী তৈরি হচ্ছে। শ্যামলী কেন মাটির হবে সেই নিয়ে কবিতা টবিতা প্রচুর কিছু আছে, কিন্তু ওগুলোতে এখন যাচ্ছি না, ও অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু দেখুন কিভাবে ছবি এবং সমস্ত কিছুর মধ্যে গোটা জিনিসটা জড়িয়ে যাচ্ছে আর্কিটেকচারের সঙ্গে। এবারে দেখুন শান্তিনিকেতন আর্কিটেকচারের কিছু ফ্র্যাগমেন্টস, জালি কলাম, এখানে কনসিল লাইটিং, এখানে জালি বারান্দা রেলিং, তার সঙ্গে দেখুন রবীন্দ্রনাথের এই সমস্ত ডুডলিংস। খুব একটা অস্বীকার করা যায় না যে ছবি এবং আর্কিটেকচার মেলেনি। দেখুন কিভাবে মিলছে। বাঁদিকে রবীন্দ্রনাথের একটা মুডের উপরে পাখি, পাখির উপরে মুড, আর ডান দিকে গগনেন্দ্রনাথের একটা ছবি। দুজনেরই এই জিওমেট্রি বা শার্প এজ বা ওই কিউবিস্টিক কথাটার যে জায়গা, সেটার একটা কিন্তু কোথাও দুজনের মধ্যে রয়েছে, কিন্তু প্রত্যেকের ডেফিনেশন আলাদা। এখানে দেখুন এই যেভাবে প্যান্স গুলোকে বা প্লেনস গুলোকে ভাঙা হচ্ছে, স্তর ভাঙা হচ্ছে, সেটা কিন্তু একদম অন্য জায়গা। সেখানে কিন্তু রবি ঠাকুর আরেক ভাবে ভাঙছে টেক্সচার ইত্যাদি, টেক্সচার আবার এখানে নেই। আবার একইভাবে এই ধরনের প্লেনস শান্তিনিকেতনের বা বীরভূমের খোয়াইয়ের মধ্যে, এবং এই ভার্টিক্যালিটি কোথাও ইন্সপায়ার হচ্ছে বাড়ির মধ্যে। এই বাড়ি আজ আর নেই, এবং আমিও এই বাড়ির এই পিলার দেখিনি, কারণ এগুলো ভেঙে চুরমার করা হয়েছে। তবে 2 বছর এই বাড়িটাতে স্টুডিও ছিল। এই বাড়িটাতে একটা সময় গের মানুষ থাকতেন। এই গের মানুষের উল্লেখ এই কারণে করছি যে গের মানুষ সৈয়দ মুস্তাফা আলীর টিচার ছিলেন। গের মানুষ এই বাড়িতে থাকতেন। কিভাবে দেখুন নেচার, আর্কিটেকচার, মোটিভ, ট্র্যাডিশন, সারাউন্ডিংস সমস্ত কিছু তারা অ্যাকুমুলেট করছে এবং সার্চিং ফর এ নিউ ল্যাঙ্গুয়েজ অর আনফ্যামিলিয়ার ল্যাঙ্গুয়েজ, and that's how the art should be. Interior furniture designed by রথীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথ ডিজাইন করছে, জাপানি অনুপ্রেরণা ডেফিনেটলি রয়েছে। শুধু তাই নয়, এই ছবির সঙ্গে আবার এটা দেখুন গগনেন্দ্রনাথের স্টুডিও, গগনেন্দ্রনাথ নিজে আঁকছে। কোথাও এই প্লেন টুকরো টাকরা মনে হয় না এখানে জুড়ে একটা ফার্নিচার হচ্ছে। আবার গগনবাবু এখানে এরকম বক্স টাইপের একটা পেইন্টিংও করছেন। এই স্পেস, এই ডাইমেনশন, তার সঙ্গে স্পেস ডাইমেনশন জানি না কোথাও মিলেমিশে যাচ্ছে আমার মনে হয়। এবং এখানে দেখুন এই যে টেবিল, টেবিলের উপরে এই সমস্ত জিনিসপত্র, খাতা বই, টেবিলের পায়া, উদয়ন স্টেপ বাই স্টেপ উঠে গেছে। 6 থেকে 8 বছর লেগেছিল এই বাড়ি তৈরি হতে। আলটিমেটলি রবীন্দ্রনাথ পছন্দ করেননি, পয়সা ছিল না, পয়সার অভাবে বাড়ি দেরিতে দেরিতে তৈরি হয়েছে। কিন্তু ওই যে প্রথম দেখেছিলাম উত্তরের ঘর, সেই তেতলার উত্তরের ঘর তার ভালো লেগেছিল বোধ হয়। সেই কারণে এই তেতলাতে রবীন্দ্রনাথ হিউম্যান এক্সিস্টেন্স অফ মানুষের উপস্থিতি রেখেছেন, আর কোথাও রাখেননি। তেতলার স্পেসের মধ্যেই কিন্তু রবি ঠাকুর মানুষের মতন জিনিস রাখছেন কোথাও।
আমার মনে হয়, জানি না। এটা একদম দেখুন, এটা হচ্ছে একদম ছবির রেফারেন্সে কথা বলছি, কারণ উনি নির্মলা কুমারী মহানবেশকে লিখছে যে আমার ভালো লাগে না, আমার তেতলার ভালো লাগে। তারপর যখন তেতলার আঁকছে, উদাহরণের মতো বাড়িটাকে আঁকছে, তাহলে কিন্তু এরকম জায়গাতেই কিন্তু মানুষের উপস্থিতি রাখছে। শুধু তাই নয়, সেই সময় ভারতে মান্ডি, আমার ধারণা খুব সম্ভবত এটা, সরি, মান্ডিতে শিব টেম্পলের আর্কিটেকচারাল ড্রয়িং পাওয়া যায় এরকম 19th সেঞ্চুরি মাঝখানের ড্রয়িংটা। এবার এটাও দেখুন কিভাবে স্টেপ বাই স্টেপ উঠে গেছে। অদ্ভুত, খুব আনইউজুয়াল ড্রয়িং। মান্ডির নেচার আমরা সবাই পরিচিত, কিন্তু এই ফোক জায়গাটা আমরা পরিচিত নই। কিন্তু আমি জানি যে এই পাহাড়ি ফোক আর্ট সম্পর্কেও এই ঠাকুরবাবুদের একটা ইন্টারেস্ট ছিল, যে কোনো ফোক আর্ট সম্পর্কে, মানে যে ফোক রিজিওনাল, মানে আঞ্চলিক শিল্প, লোকশিল্প, লোকজ শিল্প, মৌখিক ইতিহাস, সমস্ত কিছুকে কিন্তু আমাদের এই 90-এর পর থেকে, মূলত 90-এর পর থেকে আধুনিকতার শিল্পের আধুনিক ইতিহাস বা আধুনিকতার শিল্প ইতিহাস যে লেখা হয়েছে, তাতে কিন্তু সব কেটে কুটে বাদ দেওয়া হয়েছে, ইনক্লুডিং আর্কিওলজি। আমার মনে হয় কোথাও এগুলোর দরকার রয়েছে এই ইতিহাস রচনার জন্য। এখন দেখুন, আমি যেটা বলছিলাম যে হয় চাঁদ উঠেছে, অথবা চাঁদ উঠছে, সূর্য ডুবে গেছে, অথবা একেবারে ভোর, কোনো একটা সময় এই ছবি মানে সময়কে ধরে অমন ঠাকুর এই ছবি আঁকছেন, রবীন্দ্রনাথ বসে আছেন। এবং এই স্মোক চিমনি, যে চিমনি আপনারা এখানে দেখছেন, কিরকম দেখুন সাবজেক্ট হিসেবে ডিটেইল ওনারা আর্কিটেকচারকে স্টাডি করছেন তার ছবির মাধ্যমে। মানে আর্কিটেকচার মানেই থেমে যায়নি, কিন্তু সেটাকে আবার ছবির মধ্যে এঁকে নিয়ে আসছে। এবং এটা পরের দিকে কিন্তু শান্তিনিকেতনে বহু শিল্পী এঁকেছিলেন, শুধু এরাই নয়, এরা শুরু করেছিল। এবং আর্কিটেকচারাল স্টাডি অবনীন্দ্রনাথ করেছিলেন অজন্তা, তার একটা রেফারেন্স। যেরকম শান্তিনিকেতনের বাড়িঘরকে ড্রয়িং করছেন, ঠিক সেরকম অজন্তাও সেই জায়গাকেও ড্রয়িং করছে। এবারে দেখুন কিভাবে মিলেমিশে যাচ্ছে। এল শেপের রান্নাঘর উদয়নের পাশে, যেটার সঙ্গে একটা ফতেপুর সিক্রির বারান্দার অদ্ভুত মিল আছে, কিন্তু আমি অত ডিটেলে যাচ্ছি না। আমি চলে আসছি এখানে গগন ঠাকুরের এই পিলার এবং বারান্দার শ্যাডো। আবার এখানে উদয়নের সামনের বারান্দা, তার পিলার এবং তার যে স্পেস, এবং এই স্পেস গুলোকে, এই এগিয়ে আসা বারান্দাকে এরা ব্যবহার করতো পারফরমেন্স এর স্টেজ হিসেবে। অর্থাৎ একটা বাড়ির সামনের বারান্দাকে পারফরমেন্সের স্টেজ হিসেবে ব্যবহার করা কিন্তু একটা নতুন দিক, যে আলাদা করে অডিটোরিয়াম না করে বাড়ির সামনের আঙিনাকে, যেটা চণ্ডী মণ্ডপের একটা কনসেপ্ট থেকে ওনারা ডেভেলপ করেছিলেন, উঠোনের কনসেপ্ট থেকে। এবং এখানে দেখুন একটা মানুষের পোর্ট্রেট দেখা যাচ্ছে, এটা ডেকে আছে ছবিতে। এবং এখানে দেখুন বিজাপুর ইব্রাহিম রওজার পিলার, এই পিলারের সঙ্গে দেখুন এই পিলারের একটা ভালো যোগাযোগ আছে, কিন্তু এক নয়, কখনোই এক নয়, কিন্তু এর একটা রেজোনেন্স রয়ে গেছে, কোথাও একটা যোগাযোগ রয়ে গেছে। এবারে দেখুন, আমি যে প্রথম দিকে বলছিলাম যে গগনবাবুর ছবিকে ফট করে এই পিকাসো, কিউবিজম ইত্যাদি বলে দেওয়াটা ঠিক হয় না, সেরকম ভাবে কানাইয়ালাল ওয়াকিল, রতন পরিমো, রূপকৃষ্ণ, এরা কিন্তু অনেকেই খুব ইন্টারেস্টিং কমেন্ট করেছে, যে কমেন্টগুলো অনেক হিস্টোরিয়ানই সামনে নিয়ে আসেন না, কারণ গগনবাবু পিকাসো বলে চালিয়ে দিলে অনেক কাজ সুবিধে হয়ে যায়। যাই হোক, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। বাঁদিকের ছবি হচ্ছে জোড়াসাঁকো বাড়ির ছবি, যেখানে দেখুন কিভাবে টোটাল একটা ইন্টারনাল রিফ্লেকশনে এই ডেপথ তৈরি হচ্ছে, এটা একটা মিরারের রিফ্লেকশন হচ্ছে গোটা বাড়ির একটা জায়গা। এখানে দেখুন গগনবাবুর পেইন্টিং, এবং সেখানে দেখুন কিভাবে গোটা রিফ্লেকশন, গোটা স্পেসটা তৈরি হচ্ছে। এবারে পাশাপাশি দেখলে বা ওই বাড়ির ভেতরে যদি ঘোরেন, এরপরে কখনো কলকাতায় এসে আপনি কিন্তু গগন ঠাকুরের ছবি আজও দেখতে পাবেন। আমার মনে হয় কিছু বলার অপেক্ষা রাখে না এখানে কি হচ্ছে, গল্প হচ্ছে। হ্যাঁ, একটা আলো আঁধারের ব্যাপার, এখানেও সেই গল্প, আলো আঁধারের গল্প হচ্ছে। মানুষ নেই, কারণ আমি যখন ছবি তুলি তখন মানুষজন ছিলেন না, ডেফিনেটলি সেই বাড়ি তখন মিউজিয়াম হয়ে গেছে। এবং যখন এই ছবি পাশে আসছে, দেখুন একেবারে মিলে যাচ্ছে।
এবারে দেখুন গগনবাবুর ছবি যদি এই বাড়ির প্রেক্ষাপটে মেলে ধরি তাহলে কি হয়, কিভাবে লাইট অ্যান্ড শেড তার মিস্টিসিজম তৈরি হচ্ছে। এবারে এই গল্প যখন হতো তখন দুটো শ্রেণীর গল্প হতো, একটা হচ্ছে কাজের লোকজন, ঠাকুরবাড়ির পরিবার, তারা গল্পের বিভিন্ন ভাবে বসতেন। আরেকটা হচ্ছে কথক ঠাকুর আসতেন, স্টোরি টেলিং। অর্থাৎ ভারতীয় শিল্পে এই যে বলা হয় যে ন্যারেটিভ ট্র্যাডিশন, ন্যারেটিভ একটা কথা বলা হয়, এটা কোত্থেকে আসছে? এই কথক ঠাকুরের একটা বিরাট জায়গা আছে গল্প বলা। এই গল্প বলার লোক ঠাকুর বাড়িতে আসতেন, বসা হতো, এবং এখানে দেখছেন পবন ঠাকুরের আঁকা ছবি, কথক ঠাকুর গল্প বলছে। অদ্ভুত রয়, একে একবার মেলে ধরুন ঠাকুর বাড়ির বারান্দার সঙ্গে, দেখুন কেমন লাগে। এরপরে চলে আসছি আবার রথিবাবুর একটা ছবিতে। রথিবাবু ছবিও আঁকতেন, অনেকেই হয়তো জানেন না, ফার্নিচার তো করতেনই, বিভিন্ন কাঠের কাজ ইত্যাদি, তার সঙ্গে ছবিও আঁকতেন। দেখুন রথিবাবুর এই ছবি, ডিটেইল একটা অদ্ভুত গাছপালার জিনিস তৈরি করার চেষ্টা করেছেন, ব্রাশমার্ক। উনি কিন্তু কৃষিবিজ্ঞানী ছিলেন, কৃষিবিদ ছিলেন, কিন্তু উনি প্রচুর এই ধরনের কাজকর্ম করতেন, কৃষিবিজ্ঞান মানে বিদ্যা ছাড়াও। এবং শান্তিনিকেতনে কোথায় কোন গাছ বসানো হবে, কোথায় ক্যাকটাস বসানো হবে, সেই সব কিন্তু রথিবাবু আর সুরেনকর রোজ সকালে প্ল্যান করতেন, কারণ চিঠিপত্র আছে। আর এটা হচ্ছে গগন ঠাকুর। দেখুন দুটো ছবির যোগাযোগ দেখুন। এবারে এই পাহাড়ের উপরে গাছ, এরকম একটা টিলের মতন জায়গা কোথায় ভাবছে, কারণ এই ঠাকুর বাবুরা একটা জায়গায় যেতেন, সেটা হচ্ছে রাঁচির কাছে মোরাবাদী হিলস। এই মোরাবাদী হিলসে জ্যোতিরিন্দ্রনাথ থাকতেন বাড়ি করে পাহাড়ের উপরে। এই হচ্ছে মোরাবাদী হিলস, রাঁচির কাছে। এবং ঠাকুর বাবুরা কোথাও অবন গগন তো পুরী টুরি ছাড়া, খুব একটা রাঁচি ছাড়া কোথাও যেতেন না। মনে হয় এই মোরাবাদী হিলস এর কোথাও একটা ভূমিকা ছবির মধ্যে থেকে গেছে। এখানে আরব্য উপন্যাসের গল্প, শান্তিনিকেতন উদয়ন বাড়ির ডিটেল, এখানে আগ্রা ফোর্ট, কোথায় কিভাবে আর্কিটেকচার মিলেমিশে যাচ্ছে, ছবির সঙ্গে আসছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন এই বাড়ির ছাদের উপরে কিন্তু একটা জাপানি প্রভাব রয়েছে, এই যে সমস্ত অ্যাঙ্গেল বার করা কিন্তু জাপানি জায়গা। এবং স্পেসের গভীরতা, মানে 2 ডাইমেনশনাল প্লেনস এর উপরে এরা প্রত্যেকেই কিন্তু অদ্ভুত ভাবে 3 ডাইমেনশন তৈরি করছে। এখানে ছবিটাতে আমি দেখিনি একটুখানি চট করে, যেখানে একটা কিছু কাপড় বা কিছু প্রাণী বা কিছু একটা জিনিস, আমি জানি না, এত ছোট তো বোঝা যাচ্ছে না, একটা স্কোয়ার একটা ছোট্ট পাত্র রয়েছে বা জলের কোনো পাত্র রয়েছে, তার সঙ্গে একটা এরকম অ্যাঙ্গেলের দেওয়াল আছে। গোটা পার্সপেক্টিভ কিন্তু তৈরি করা হচ্ছে এখানে, গোটা পার্সপেক্টিভ, যেটা কিন্তু ঠিক মিনিয়েচার পার্সপেক্টিভ বললে ভুল হয়। আবার দেখুন এই যে প্রজেকশনটা রয়েছে, এটার মধ্যেও কিন্তু কোথাও এই উদয়নবাড়ির এই জায়গাটার মধ্যে পার্টিকুলার কোথাও কিন্তু এই ইলিউশনটা রয়েছে। উদিচি অবনীন্দ্রনাথের দুটো কাজ, উদিচিকে উনি আঁকছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু তারা এই ছবিগুলো এঁকেছিলেন। এবারে দেখুন মমতাজ এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর 1920-তে। আমার এই মমতাজ দেখে কোথাও মনে হচ্ছিল, তাজমহলের এই ছবিটা দেখে, যে অবন ঠাকুর কি কোথাও এরকম একটা তাজমহলের এই যে মনুমেন্টালিটি, এই যে টপ, এই যে দোম ইত্যাদির কথা মাথায় রেখেছিলেন। কারণ শাহজাহান তো চেয়েছিলেন যে তাজমহলের মাধ্যমে মমতাজকে বাঁচিয়ে রাখবেন, এরকম একটা ধারণা, ভালোবাসার প্রতীক। সেটা কি সত্যি এরকম জায়গাতে? ছবিটা একবার মেলে ধরা যাক। খুব মিল কিন্তু আমি পাই, আমি জানি না আপনারা পাচ্ছেন কিনা। গোটা কম্পোজিশনটা, গোটা এই যে ফর্মটা, এই ফর্ম,
এই ফর্মের কোথাও একটা যোগাযোগ আমার নিজের কাছে লাগে ছবিটা দেখে। আমি একটু ভাবার চেষ্টা করছিলাম যে উনি কিভাবে কি কি অনুপ্রেরণায় আঁকছেন, কিভাবে ভাবছেন। বাঁদিকে অভিসার, অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি, সঙ্গে লেখা, এবং দেখুন ট্র্যাডিশনে যে এবং অবন ঠাকুর যে ছবি আঁকছেন, নট নেসেসারি যে সবসময় উনি গোরাক্কা থেকেই ইন্সপায়ার হচ্ছেন, হতেই পারে যে পুরনো বাংলার কুষ্ঠি যেটা আর কি, এই কুষ্ঠিপত্র সেখান থেকে ইন্সপায়ার হচ্ছে। এটা হচ্ছে বিক্রমপুর, ঢাকা, এই যে 81 বছর পূর্বে, মানে এটা বইটা হচ্ছে মোটামুটি 1960 সালের পাবলিকেশন, তার 81 বছর আগের বলছে। এই যে পিতা কেদারনাথ মুখোপাধ্যায়, অপত্য গণক ঋষিকেশ মুখোপাধ্যায় সৌজন্যে কোনো একজন জ্যোতিষ সেটাকে তৈরি করেছিলেন। এটা একটা গোষ্ঠীপত্র কিন্তু, বা কুষ্টি জন্মপত্রী যে জন্মপত্রী বলা হয় সেই জিনিস, অদ্ভুত জিনিস। আমি এখানে দুটো ট্র্যাডিশনকে দেখাচ্ছি যে হ্যাঁ, একটা একেবারে পপুলার একটা জায়গা, যে হ্যাঁ কখনো ওই যে পুরোহিত যখন তৈরি করছে তখন তারা কোনো আর্ট টার্ট শিখে তৈরি করছেন, তারা একভাবে তৈরি করছে। আবার দেখুন অবন ঠাকুর অ্যালফাবেটস কে নিয়ে, বাংলা শব্দ ওয়ার্ড কে নিয়ে, অ্যালফাবেট কে, অক্ষরকে নিয়ে কি করে উনি কাজ করেছেন। চিত্রাক্ষর বলে একটা বই আছে, অ্যাগেন এই বই কিন্তু লিথো প্রিন্টে ছাপা, লিমিটেড এডিশন। আমি যে বইটা পেয়েছিলাম হাতে সেটা বোধহয় 60 বা 61তম বই, প্রত্যেকটা লিথোতে ছাপা, অবন ঠাকুরের সই করা, অসাধারণ বই। এবং দেখুন এই যে অদ্ভুত ভাবে ভাবা অক্ষরকে নিয়ে সেটার প্রচলন কিন্তু নানাভাবে ছিল। এই অদ্ভুতের যে চিন্তা, এই অদ্ভুতের চিন্তা কিন্তু এখানে দেখুন নাথদ্বরার একটা অদ্ভুত ড্রয়িং, এই যে দুটো মাছের ড্রয়িং, চোখ দুটো দেখুন। এখানে আমি বলছি না যে এরাও এখানে অক্ষর নিয়ে করেছে, না, কিন্তু এই যে অদ্ভুত ধারণাটা, মানুষের মধ্যে অদ্ভুত ধারণারও তো উদ্বেগ তৈরি করার একটা সোর্স থাকতে হয়। এবং দেখুন এখানে রবীন্দ্রনাথের ডুডলিংস এবং তার সঙ্গে তার নিজের হাতের লেখা, প্রচ্ছদ করা, ক্যালিগ্রাফি, এবং ডান দিকে অবন ঠাকুরের বুৎপত্রী দেশের ম্যানুস্ক্রিপ্টের পাতার ছবি। অবন ঠাকুর কিভাবে মানে অক্ষরকে উনিও ব্যবহার করেছেন। আমার তো মনে হয় না যে কোনো অংশে এগুলো আর্টিস্ট বুক বলে 90s-এ যে ওয়েস্ট থেকে ডিরাইভ করা হয়েছে, যেটা আমরা এখানে ব্লাইন্ডলি অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, সেটা করার কোনো দরকার আছে। কারণ এনারা কিন্তু সেই সময় একটা ইনিশিয়েটিভ নিয়েই ছিলেন, এই বই, অ্যালফাবেট, কভার ডিজাইন, বাইন্ডিং সমস্ত কিছুর উপর একটা নতুন জায়গা তৈরি করা। তার এভিডেন্স কিন্তু আপনাদের সামনে। শুধু তাই নয়, 19th সেঞ্চুরি রাজস্থানেও কিন্তু এই ডুয়েলিং প্লেসেস অফ গডেস, অর্থাৎ ভগবানের দেবস্থান, এই জায়গাতে এরকম ভাবে অ্যালফাবেট এবং আর্কিটেকচারের মাধ্যমে অদ্ভুত ড্রয়িং করা হয়েছিল। এবং এটাও জৈন ডায়াগ্রাম, 18th সেঞ্চুরি। ভাবুন 19th সেঞ্চুরিতে এরকম ভাবে পিক্টোরিয়াল কনসেপ্টকে ভাবা হতো এবং হয়েছিল সত্যি। রবীন্দ্রনাথের সেলফ পোর্ট্রেট দুখানায়, এবং ডান দিকে শ্রীনাথজি। কোথাও শ্রীনাথজির এই চোখ এবং চোখের মনি যে তাকিয়ে আছে, ডার্ক একটা মুখের জায়গা, সেটা কোথাও আমার মনে হয়েছে স্পিরিট রবি ঠাকুরের মধ্যে দেখতে পাচ্ছি। সেই জন্য ভাবলাম পাশাপাশি রেখে দেখাই। আবার দেখুন অবন ঠাকুর যখন এই যে অক্তকরবীর ছবি, ইলাস্ট্রেশন বা ছবি যাই বলুন আঁকছেন, তার সঙ্গে জোড়াসাঁকো বাড়ির ছবি, আলো আঁধারি, সিঁড়ি নেমে যাচ্ছে, আলো পড়েছে, এখানে কিন্তু কোনো এক্সট্রা লাইট, কোনো ফটোশপ, কোনো ডিজিটাল ম্যানিপুলেশন কিচ্ছু করা হয়নি। ভেরি সিম্পল। কিন্তু কোথাও আপনি বলতে পারবেন না যে দুটোর মধ্যে আলো ছায়া মিলেমিশের মধ্যে নাটকীয়তার মধ্যে তফাৎ আছে।
এবং এখানে খুব সুন্দর বাড়ি লাগো একটা তুলনামূলক রচনা করছে। আমি ডিটেলে যাচ্ছি না, কারণ ওটা আরেকটা লম্বা ডিসকাশন, কিন্তু আমি শুধু ভিজুয়াল রেফারেন্সটা দেখাচ্ছি, বাট তথ্যের জায়গাটাও রয়েছে। বাড়ি লাগো বলছেন। এবং এখানে দেখুন একদিন নাট মন্দির, জোড়াসাঁকো বাড়ির যে মন্দিরের জায়গা, চণ্ডী মণ্ডপের জায়গা, এবং গগন ঠাকুরের পেইন্টিংস। দুটোকে পাশাপাশি রেখে দেখুন কোথায় কি হচ্ছে। তার সঙ্গে যদি আরো ছবিকে গগন ঠাকুরের মিলিয়ে নেওয়া যায়, কারণ গগনবাবুর গোটা অ্যাপ্রোচটার মধ্যে অদ্ভুত 2 ডাইমেনশনের মধ্যেও একটা 3 ডাইমেনশন এবং তার মধ্যে একটা মিস্টিক কোয়ালিটি আছে, আমার মনে হয়, যেটা কিন্তু পিকাসোর নেই। এবং গগনবাবুর ছবি সম্পর্কে লাস্ট 1.5-2 মাস আগে অসাধারণ ভালো 17 পাতার একটা লেখা পড়েছিলাম, নীরদ চৌধুরীর লেখা। আমি কোনোদিন জানতামই না যে নীরদবাবু অত ভালো গগন ঠাকুরের উপর লিখেছেন, কারণ গগন ঠাকুরের উপরে বেস্ট কাজ করেছেন কমল সরকার। রবীন্দ্রনাথের ছবির উপরে আমার মনে হয় বেস্ট কাজ হচ্ছে অধ্যাপক সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অসাধারণ কাজ আমার মনে হয় রবীন্দ্র চিত্রকলা সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যদি আপনি পড়েন আপনারা, তাহলে দেখবেন যে রবীন্দ্রনাথের সাহিত্য, কবিতা, ছবি, তার মন, সমস্ত কিছুকে মিলিয়ে মিশিয়ে একটা অন্য জায়গা দেবার বা অন্য ভাষা তৈরি করার চেষ্টা করেছেন সোমেনবাবু। আমার মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বুক অন ট্যাগোরস পেইন্টিং, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবং অ্যাগেন রবি ঠাকুর নিজের মধ্যে বোধহয় এই আর্কিটেকচারাল কোয়ালিটি একটা, মানে কারণ রবীন্দ্রনাথ নিজে ভীষণ ভীষণ মেটিকুলাস ছিলেন, এবং সেই মেটিকুলাস যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের একটা প্ল্যান, সমস্ত কিছু জিনিস বোধহয় ওনার মাথায় থাকতো। সেই সমস্ত কিছু দেখুন এই পুরো মাথাটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে, কারণ এই ভাবনাগুলো কিন্তু এইভাবেই আসে। এই যে একেবারে সিঁড়ি উঠে যাচ্ছে, তার ভেতরে একটা স্পেস তৈরি হচ্ছে। এবারে দেখুন এখানে লাইনের মধ্য দিয়ে করছে, গগনবাবু কিন্তু ফ্ল্যাট কালারের মধ্যে দিয়ে টান টোন এবং টোনের ভ্যারিয়েশনের মধ্যে দিয়ে করছে। দুজনের অ্যাপ্রোচ কিন্তু রয়েছে এখানে। দেখুন এই স্পেস গুলো কিন্তু জোড়াসাঁকোর যে আগের ছবি আমি দেখালাম, সেই ছবির সঙ্গে কোথাও আপনারা দেখতে পারেন যে, কারণ জোড়াসাঁকো বাড়ি বা শান্তিনিকেতন বাড়ি ঘরের যে উঁচু নিচু স্প্লিট লেভেল, খোয়া ইত্যাদি সব কিন্তু মিলেমিশে যাচ্ছে কোথাও। এই ছবিটা পাশে রাখছি, তাহলে বোধহয় আরেকটু সুবিধা হয়। মাস্ক সিরিজ, এখানে রবি ঠাকুর মাস্ক নিয়েও ছবি আঁকছে। এবারে পাশে ছৌ নাচের মাস্কও রয়েছে, এবং দেখে মনে হয় যে রবীন্দ্রনাথের যে সমস্ত এক্সপ্রেশন, সেগুলো কোথাও মাস্কের সঙ্গে তো ভালো মিল আছে, হতে পারে। এবং দেখুন এই যে মাস্কের যে তিলক কাটার যে জায়গা, আপনাদের মনে থাকবে ওই যে বিসর্জনের যে ছবি দেখালাম, রবীন্দ্রনাথের মার কপালের উপরে যে তিলক ছিল, বলছিলাম যে তিলক নয়, কিরকম একটা 3টে অন্যরকমের লাইন, দেখুন এই মাস্কের মধ্যে কিন্তু এই লাইনটা রয়েছে। খুব ছোট্ট এলিমেন্ট, কিন্তু দেখুন কিভাবে ট্রান্সমিট করছে এরা, দেখার জিনিস কিন্তু, এবং ভাবার ব্যাপার। এবারে দেখুন এই মাস্ক সিরিজে অবনীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে কিভাবে দেখছে। রঙিন ছবিটা অবনীন্দ্রনাথ আঁকা, রবীন্দ্রনাথকে আঁকছে মাস্ক ক্যারেক্টারে। এখানে একটা কথা বলা খুব দরকার আমার মনে হয়, এই যে মাস্ক হিসেবে রবীন্দ্রনাথকে দেখার আরেকটা অদ্ভুত যুক্তি, যেটা আমার নিজের মনে হয়, রথীবাবু একসময় লিখছেন তার পিতৃস্মৃতিতে যে আমার বাবাকেও আমি খুব একটা ভালো চিনতে পারিনি। মানে সেটা এই ভাষাতে নয়, আর একটু অন্যরকম ভাষাতে, কিন্তু সেই জায়গাটা উনি লিখছেন। এবং সত্যি কথা বলতে কি, রথীবাবু কেন নিজের বাবার উপরে খুব দুষ্ট
এই মাস্ক গুলো দেখুন, অনেকেই বলেন যে হ্যাঁ কলম্বিয়া মাস্ক ইত্যাদি থেকে রবীন্দ্রনাথ ইন্সপায়ার হতে পারেন ইত্যাদি, কিন্তু আমার আরেকটা জায়গায় মনে হয় সেটা হচ্ছে আলপস বা বাভারিয়ান ডিস্ট্রিক্টে 18th সেঞ্চুরি কার্নিভালের মাস্ক। এই মাস্কগুলো দেখুন, এখানে কিন্তু বিরাট অদ্ভুত ক্যারেক্টারের একটা জায়গা এবং এক্সপ্রেসিভ একটা জায়গা রয়েছে, যে এক্সপ্রেশন গুলো খুব নর্মাল এক্সপ্রেশন নয়। কেউ ঠোঁট বেঁকিয়ে আছে, কেউ চোখ বেঁকিয়ে আছে, নাক মুখ অমুক তমুক দাঁত বার করে আছে, এটা অদ্ভুত জায়গা। মানে এই কলম্বিয়ান মাস্কের সঙ্গে এই বাভেরিয়ান মাস্কের কিন্তু একটা একদম আলাদা একটা জায়গা আছে। কিন্তু হ্যাঁ, অ্যাপারেন্টলি মাস্ক আমরা যেটা সবসময় চাইনিজ পেন্টিং এ গুলিয়ে ফেলি যে হ্যাঁ ওদের একই রকম লাগছে, মিং ল্যান্ডস্কেপ সুং ল্যান্ডস্কেপ সব গুলিয়ে ফেলি, কিন্তু আসলে তা নয়, প্রত্যেকটা আলাদা। এবার এখানেও কিন্তু সেই জিনিস রয়েছে। এবারে পাশাপাশি দেখুন রবি ঠাকুর কিভাবে এই মাস্ক টাইপের ছবি আঁকছে। হতে পারে উনি উদ্বুদ্ধ হচ্ছেন এবং হতে হতে পারেন না, হয়েছেন ডেফিনেটলি, কারণ এই বইগুলো যে এসছে আমার কাছে এ কিন্তু প্রদ্যোৎ ঠাকুরের বাড়ি থেকে আসছে এবং রীতিমতন তার স্ট্যাম্প ট্যাম্প সব রয়েছে, যে মহারাজা কালেকশন প্রদ্যোৎ ঠাকুর ইত্যাদি। আমি শিওর যে 5 নম্বর 6 নম্বর বাড়িও এই বই দেখছে। জাপানি মাস্ক, অবন ঠাকুর। এবারে দেখুন অবন ঠাকুর কিন্তু এই জাপানি স্টাইল থেকে উদ্বুদ্ধ হয়ে মাছগুলো করছেন, এগুলো ঠিক কিন্তু ঠাকুর বাড়ির লোকজনের খুব একটা মিল নেই এখানে। আবার নিজেরও মাস্ক উনি তৈরি করছেন, নিজের মাস্কটাই পোর্ট্রেট। গুরুগম্ভীর ভুল করছেন অবনীন্দ্রনাথ নিজে। আবার দেখুন এই মাস্ক আমাদের অবিভক্ত বাংলার পান রাখার বাক্স বা কোনো গয়না রাখারও বাক্স হতে পারে, মোট কথা কাঠের বাক্স। অদ্ভুত এই বাক্স, আমি কখনো অরিজিনাল দেখিনি বাক্স, জানি না এখনো হয় কিনা কোথাও। আবার নাগাল্যান্ডে এই ধরনের অ্যানিমাল ফর্মের মাস্ক দিয়ে তারা পারফরমেন্স করে। কতগুলো কালচারের সংমিশ্রণ দেখুন ছবির মধ্যে ঢুকে, কে কিভাবে জানতে অজান্তে দেখছে জানছে। কারণ এই সময় ঠাকুরদের বাড়িতে একটা বিকট বইয়েরও কালেকশন ছিল, লাইব্রেরি ছিল, যে বইগুলো কিন্তু ওয়েস্ট এবং ফার ইস্টের বেস্ট আর্টের ডকুমেন্টেশন তারা দেখিয়েছিলেন। তার মধ্যে স্টুডিও, বার্লিংটন, প্রচুর আর্ট নিউজ, সমস্ত জার্নাল ছিল, সেই সমস্ত বই প্রচুর আমার নিজের সংগ্রহে রয়েছে এবং সেখানে কিন্তু এই উদাহরণগুলো রয়েছে এবং তারা খুব ভালো করে জেনে বুঝে এই পিউরিফিকেশনের কাজ করছিলেন। তারা কিন্তু সত্যি ওই তখন 1930-40-এ ওয়েস্টার্ন আর্টে, আমেরিকান আর্টে, ব্রিটিশ আর্টে কি হচ্ছিল সেগুলো কিন্তু তারা কখনোই নকল করার চেষ্টা করেননি। কারণ এই স্টুডিও বা বার্লিংটন কিন্তু ইন্ডিয়ান আর্ট এবং ইন্ডিয়ান ফোক আর্টও কিন্তু কভার করতো। এই নয় যে শুধু আমেরিকান আর্ট দেখাচ্ছে আজকে তারিখে যেটা করা হয়, জেনারেলি করা হয় যে ওদের দেশে, এটা কিন্তু একেবারে ছিল না। ওরা একেবারে এশিয়ান আর্ট, সেন্ট্রাল এশিয়া, ইউরোপ, আমেরিকার সমস্ত মিলিয়ে এই জার্নালগুলো বেরোতো এবং এর একটা বিস্তর কালেকশন কিন্তু এদের কাছে ছিল এই বিভিন্ন জার্নালের। এবং এখানে দেখুন গগনেন্দ্রনাথের সেলফ পোর্ট্রেট আগেন অন্যভাবে আরেকভাবে কিউবিস্টিক ফর্মে উনি তৈরি করছেন। এবং দেখুন শুধু কিউবিস্টিক ফর্ম বলে এখানে দেখুন আবার অন্য একটা ট্রিটমেন্ট দিয়েছে মুখের উপরে। আবার অমন ঠাকুর কিভাবে উনি করছেন, নরেশ নিজেই নরেশ সেজেছিলেন সেই জায়গাটাকে। এবং যেভাবে উনি স্পেসকে ভাঙছিলেন এই পোর্ট্রেটের মধ্যে, ল্যান্ডস্কেপের মধ্যেও দেখুন কিন্তু সেরকম জিনিসকে ভেঙেছিলেন। এবং এটা কিন্তু স্রেফ কলকাতার ল্যান্ডস্কেপ, জোড়াসাঁকো বাড়ির ছাদ থেকে। এবং আজও কলকাতায়, নর্থ কলকাতায় গেলে একেবারে এই জিনিস দেখা যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এই জিনিস দেখা যায়। এবং নাথদ বরার ট্রয়, এবারে যখন বিসর্জনে রবীন্দ্রনাথ সাজছেন তখনও দেখুন কিভাবে রবীন্দ্রনাথ তার নিজের পোশাক এবং দাড়ি তৈরি করছেন। বেনারসের কাঠের কাজ, বাংলার দারুশিল্প,
বাংলা মানে এটা আনডিভাইডেড বেঙ্গল, আমার ধারণা ফরিদপুর, কারণ ফরিদপুরে প্রচুর কাঠের কাজ আছে। এবং যখন ইনফ্যাক্ট আমরা 2010-এ এসেছিলাম বৃত্তের ওয়ার্কশপে নারায়ণগঞ্জে, যখন ওই সোনারগাঁওতে মিউজিয়াম দেখেছিলাম, তখনও কিন্তু প্রচুর ওই ফরিদপুরের কাঠের কাজ আমি দেখেছিলাম। আমি জীবনে ওরকম কাঠের কাজ কখনো ওরকম ভাবে দেখিনি আর কি। এবং নলিনীকান্ত ভট্টশালী, যিনি ন্যাশনাল মিউজিয়াম ঢাকা প্রথম ডিরেক্টর ছিলেন এরকম কিছু, এই ভট্টশালী মশাই এই বাংলার দারুশিল্প নিয়ে একটা খুব প্রামাণ্য প্রবন্ধ লিখেছিলেন, মডার্ন রিভিউ এবং প্রবাসীতে তা পাবলিশ হয়েছে। সুমিতা, হ্যাঁ তাড়াতাড়ি এবারে। আমাদের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো এই কারণে আপনাকে একটু ঠিক আছে, এবার তাড়াতাড়ি করছি। অনেকটা কোয়েশ্চেন আছে আমি জানি। হ্যাঁ, এবারে আমি খুব বেশি গল্প করছি না, এবারে ছবিগুলো চালিয়ে যাচ্ছি শুধু। আচ্ছা, কারণ কথা বললেই প্রচুর সময় চলে যায় আসলে। ক্যাপশন রয়েছে, সেই জন্য আমি আর পড়ছি না, আপনারা এগুলো একটুখানি দেখুন, কারণ কথা বললে অনেক সময় চলে যাবে। তো আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি কি এখন প্রশ্ন ওপেন করে ফেলবো? হ্যাঁ, প্রশ্ন চলুক, কারণ ছবি দেখতে হুম। দেখতে প্রশ্ন হোক না, কারণ আচ্ছা। ছবি দেখতে থাকুক, তার সঙ্গে প্রশ্ন হোক, ভালো লাগবে। আচ্ছা, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যদি একটু হ্যান্ড রেজ করেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে কার কার কোয়েশ্চেন আছে। আর আমার ভিডিও চলছে না। হ্যাঁ, সমস্যা নাই, আঙ্কেল বলেন, জিজ্ঞেস করুন। এই সুমিত, বস কেমন আছো? হ্যাঁ, খুব ভালো লাগছিল তোমার তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে। আমার মনে হচ্ছিল আমরা তো মার্চে যাওয়ার কথা ছিল তোমাদের সাথে কারিমে খাওয়া অ্যাটলিস্ট। আচ্ছা শোনো, আমি যেটা না কথা আমি যেটা একটা জিনিস আমি কোশ্চেন না, মানে আমি জাস্ট যে আমার মাথায় আসছে বিষয়গুলো, যেটা হচ্ছে যে তুমি একটা খুব বেশি রবীন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথকে পাশাপাশি রাখছিলে। আমি বুঝতেছি না ওদের কম্পেয়ার করছো নাকি, এটা আমার একটা মানে জাস্ট ভাবছিলাম। আরেকটা জিনিস, যখন তুমি শান্তিনিকেতনের আর্কিটেকচার নিয়ে কথা বলছো, কিন্তু এখানে আমার কাছে যেটা হচ্ছে তুমি একটা এলিটিজম কে তুমি রিপ্রেজেন্ট করছো, কিন্তু শান্তিনিকেতনে যেমন জাপানের সাথে একটা ডাইরেক্ট একটা আর্কিটেকচারাল কানেকশন ডেভেলপ করছো, কিন্তু এট দ্য সেম টাইম আমি যেটা ফিল করছি ওইখানকার অরিজিনাল ল্যান্ডস্কেপ বা ওইখানকার অরিজিনাল ফিচারটা কি, সেটা মানে আমি তো যেহেতু শান্তিনিকেতন তেমন যাইনি, আমি জানিও না তেমন, তো ওইটা আমার কাছে মনে হচ্ছে যে ওইখানটায় কোথায়। একটা জিনিস তুমি বলছিলে জোড়াসাঁকোর বাড়ির যে ডায়াগ্রামটা বা ওদের যে দেখাচ্ছ, কিন্তু ওর নেবারহুড কারা, এইগুলো জিনিস। এবং আরেকটি জিনিস আমার মাথায় যখন এই আলাপগুলো হয়, আমার একজনের কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে সৈয়দ মঞ্জুরুল ইসলাম। উনি আমাদের বাংলাদেশের খুব ওয়েল নোন আর্ট ক্রিটিক। উনি একটা অনেক, আমি তখন মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তখন যখন বেঙ্গল স্কুল বা সেই সময়ের আন্দোলনের কথা বলে, তিনি একটা কথা বলেছিলেন যে বেঙ্গল স্কুলের মধ্যে যখন মানে আমি একটা পলিটিক্স চলে আসছে সামহাও, মানে এটা চলে আসছে সামহাও, যে যেখানে মানে রাইট আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মানে ওয়ার্ল্ড ওয়ারের সময় যখন দাদাবাদীদের যেই মানে ইরেশনাল বা তোমার মানে নানান ধরনের চলছে, কোশ্চেন ফাইট এবং কনফিউশন চলছে, সেখানে দেখা যাচ্ছে যে বেঙ্গলের মধ্যে অনেক বেশি রুটের কথা বলছে, তাদের ট্র্যাডিশন, তাদের মানে এটা কি আর্টিস্টদেরকে কি কনভার্ট মানে ফোর্স ডাইভার্ট করা হচ্ছে, যে যেন আর্টিস্টরা পলিটিক্স এর সাথে না জড়িত হয়, এরকম কিছু বিষয় আছে কিনা, সেটা আমার কাছে একটা মানে আমি ফিল করছিলাম। আরেকটা জিনিস যেমন বলছে যে অবনীন্দ্রনাথের
আঁকি ঝুঁকি লাইন এলোমেলো লাইন দিলেই ওটা আর্ট হয় না। কিন্তু তুমি এটা তো বলছো অবনীন্দ্রনাথের রেশনাল একটা অ্যাটিটিউডের কথা, কিন্তু একটা ওই সময়ই দেখা যাচ্ছে, তার আগের সময়ে দেখা যাচ্ছে যে দাদাবাদীরা ইরেশনাল প্র্যাকটিস করছে। মানে এইগুলো তোমার কাছে কিভাবে দেখছো এই বিষয়গুলো, এই প্ল্যাটফর্ম কিভাবে? তোমার প্রথম আমি এক এক করে আসি। তুমি যখন যে তোমার প্রশ্ন একটা হচ্ছে যে তুমি প্রশ্নগুলো আবার আমাকে মনে করিয়ে দেবে, আমার যতগুলো মনে আছে আমি উত্তর দিচ্ছি। একটা হচ্ছে যে শান্তিনিকেতন আর্কিটেকচার নিয়ে বলতে গেলে পুরো একটা আলাদা এপিসোড হয়, আমি এখানে সেটাতে যাচ্ছি না। শান্তিনিকেতনে কিন্তু লোকাল এবং পারিপার্শ্বিক ল্যান্ডস্কেপ সমস্ত এবং তার সঙ্গে ট্র্যাডিশন সমস্ত কিছুকে ওরা ইনকর্পোরেট করেছিল আর্কিটেকচারের মধ্যে। ঠিক আছে, এবারে যে তুমি যে এলিটিজমের কথা বলছো, সেই এলিটিজমটা ছিল এডুকেশন সিস্টেমের মধ্যে হয়তো বা, ঠিক আছে, যারা আসতো তারা একটু হয়তো অবস্থাপন্ন বাড়ি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যে সংস্কৃতি বা জীবনযাত্রার যে জন্য যে উপকরণগুলো তৈরি করেছিল সেটার সঙ্গে কিন্তু লোকালের খুব ভালো যোগাযোগ ছিল। ধরো লোকাল ক্রাফটকে ডেভেলপ করা, আজকের তারিখে যে আমরা যে মাইগ্রেশনের প্রবলেম হচ্ছে, লেবার মাইগ্রেশন, এই যে বিভিন্ন শহরে গ্রাম থেকে কাজ করতে চলে যাচ্ছে, রবীন্দ্রনাথ কিন্তু সেই সময় সুরুল এবং এই শ্রীনিকেতন তৈরি করেছিল, এবং শ্রীনিকেতন এইভাবে এই জন্যই তৈরি করেছিল শিল্প সাধন, যেখানে তারা নিজেরা কাজ করবে, প্রোডাক্ট ডেভেলপ করবে, সেখানে বিক্রি করবে, সমস্ত কিছু কোঅপারেটিভ ইত্যাদি ইত্যাদি। কোঅপারেটিভ এই কারণেই করেছিল, এই সেলফ সাফিসিয়েন্ট সিস্টেম, যেখানে গ্রামের লোক কিন্তু শহরে ছট করে চলে যাবে না নিজের গ্রাম ছেড়ে, যেটা আজকের তারিখে একটা হিউজ প্রবলেম, সেটা কিন্তু রবীন্দ্রনাথ সেই সময় ভেবেছিল। আচ্ছা, তুমি জিজ্ঞেস করছো জোড়াসাঁকো বাড়ির আশেপাশে, দেখো জোড়াসাঁকো যে লোকেশনে যে বাড়ি, সেই বাড়িটা অলমোস্ট ডেফিনেটলি একটা এলিট বাড়ি ছিল, এলিট জায়গা ছিল, এলিট লোকালিটি ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কারণে কিন্তু গগন ঠাকুর ওখানে ক্রিটিসিজম করছে বিভিন্ন ভাবে সোসাইটিকে নিয়ে, কারণ ঠাকুরবাড়ির লোকজনেরও সেই অন্ধবলি ইত্যাদিতে যাওয়া চলছিল তখন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ স্ট্রিট বলছিল একটা কথা, যে হ্যাঁ আমি এখানে নতুন তৈরি করছি, আমি এখানে রাজনৈতিক আঁচ লাগাতে চাই না। ঠিক আছে, এবারে রবীন্দ্রনাথ কিন্তু একটা জায়গায় খুব ইন্টারেস্টিং জায়গা তৈরি করেছিল, সেটা হচ্ছে তুমি যদি নোবেল পাওয়ার আগের চিঠি দেখো রবীন্দ্রনাথের, সেটা কিন্তু একদম অন্য ভাষার চিঠি, এবং যখন নোবেল পেয়ে যাচ্ছেন তার পরের চিঠি কিন্তু একদম অন্য চিঠি। ঠিক আছে, এখানে কিন্তু একটা বিরাট পলিটিক্স আছে। দেখো এই এই জায়গাগুলো খুব ডিটেল ডিসকাশনে যাওয়া উচিত, কারণ এগুলো খুব সহজ করে বলে দিলে হয় না, তবে এর এভিডেন্স রয়েছে একদম। ধরো শান্তিনিকেতনে মন্দিরে একটা সময় হোমযজ্ঞ হতো, অচ্যুতানন্দ স্বামীজি সেই কাজ করতেন, দেবেন্দ্রনাথের সঙ্গে দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজের এক্সট্রিম যে রাইট উইং হিন্দুইজমের যে জায়গা, সেটার সঙ্গে তাদের যোগাযোগ ছিল, এগুলো কিন্তু সব ছিল। ঠিক আছে, এবারে অবন গগনরা চেয়েছিলেন যে কোথাও যে দিশেহারা একটা জায়গা সেটাকে তৈরি করতে, এবং অবন ঠাকুর একেবারে খুব সিস্টেমেটিক ডিসিপ্লিন হয়েও একটা সময় বললেন যে হ্যাঁ সবই তো করলাম, তো কি হলো। এবং ক্ষুদুর যাত্রা সেটা কিন্তু একটা বিরাট জায়গা, ওটা কিন্তু দাদাইদের সঙ্গে মেলালে চলে না। অবনীন্দ্রনাথ যে সেই সময় সমাজ সংস্কৃতি সম্পর্কে অত্যন্ত কনসাস লোক ছিলেন সেটা কিন্তু পাওয়া যায়। দেখো এখানে অবনীন্দ্রনাথ যখন স্টাইল ডেভেলপ করছে বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে, সেটা একটা ফেজ ছিল। এবার অবনীন্দ্রনাথের ছবিকে দেখতে গেলে প্রত্যেকটা ফেজ কিন্তু আলাদা করে দেখতে হয়, যে প্রত্যেকটা রিয়েলাইজেশন, প্রত্যেকটা টাইম, প্রত্যেকটা ফেজে কি করে চেঞ্জ হচ্ছে তার প্রত্যেকটা ভাষা, ইনক্লুডিং গগন ঠাকুর। রথীবাবু এখানে বাবার সমস্ত কিছুকে একেবারে মানে বাধ্য ছেলের মতন পালন করে সেটাকে সংরক্ষণ করার চেষ্টা করছেন, বাবার কাজকর্ম করার চেষ্টা করছেন, কারণ কিছু হলেই রবি ঠাকুর রথীন্দ্রনাথ, প্রশান্ত মরণবিশ, সুরেন কর ইত্যাদি ইত্যাদিকে বলছেন, এবং রথীবাবু সেটা চোখ নাক বুঝে করে যাচ্ছে।
তার মাঝখানেও কিন্তু উনি যে কাজ করেছেন, যে ফার্নিচার আমি লাস্টে দেখালাম, বা তার যে ড্রয়িং ইত্যাদি, এবং শান্তিনিকেতন ল্যান্ডস্কেপিং, শান্তিনিকেতন আর্কিটেকচারের মধ্যে যে কাঠের জিনিসপত্র করা, এবং রথীবাবু সেই লোক যে কিন্তু শান্তিনিকেতনে আজকে আমরা যে চামড়ার কাজ দেখি এবং কাঠের কাজের যে জায়গা, এবং এই যে একটা জীবনধারার মধ্যে সেই জিনিসকে ঢুকিয়ে দেওয়া, সেই জিনিস কিন্তু রথীবাবু করেছিলেন। এবং তার সঙ্গে প্রতিমা দেবী, যেটা আজকে শান্তিনিকেতন বাটিক, শান্তিনিকেতন কাঠের কাজ, শান্তিনিকেতন পটারি, শান্তিনিকেতন চামড়ার কাজ বলে আমরা জানি, সেগুলো কিন্তু রথীবাবু করেছিলেন। এখন দেখো, শিল্প সদন একটা হোল আলাদা এপিসোড একেবারে। আমি এখানে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি ছবির মাধ্যমে, যে হ্যাঁ, এই চারজন ঠাকুর আসলে ছবির মাধ্যমে কি করে আধুনিকতার ভাষাকে গড়ে উঠেছিলেন, সেটা হচ্ছে আমার মূল বলার জায়গা। এখন তুমি যে যে প্রশ্নগুলো করছো, সেটার উত্তর কিন্তু সব রয়েছে, এবং সব জিনিস কিন্তু এখানে বোঝা। দেখো, আজকে যে কার্টুন গগনবাবু করছেন, বা অবন ঠাকুর করছেন, যেভাবে ক্ষুদুর যাত্রা করছে, বা ছবি আঁকা শেখানোর জন্য যে সহজতম পদ্ধতি উনি অবলম্বন করার চেষ্টা করেছেন, এবং উনি একমাত্র লোক প্রথম দিকে যিনি বলছেন যে আলপনা এ তো আসবে আর যাবে, একে ডকুমেন্ট করার কি আছে, এ তো পায়ে পায়ে উঠে যাবে, এ তো ক্ষণিকের, ঠিক আছে। এবং উনি কিন্তু কখনো, আমার মনে হয় উনি কিন্তু যে অজন্তা থেকে নেওয়া যে প্ল্যান্ড একটা আলপনা, প্ল্যান্ড একটা জিওমেট্রি ইত্যাদি স্কিম্যাটিক, অবন ঠাকুর খুব একটা বোধহয় প্রেফার করেননি এটা। এবং বিশ্বভারতীতে তুমি যে রাজনীতির কথা বলছো, এই রাজনীতি শুরু হয়েছিল 1925 সাল থেকে, প্রিসাইসলি অ্যাগেন ফার্স্ট এডিশন আধুনিক শিল্প শিক্ষা বিনোদ বিহারীর যদি পড়ে নাও, তাহলে এটা পেয়ে যাবে, এটার একটা ছবি। এখন দেখো, এই জিনিস হঠাৎ করে উইদাউট রেফারেন্স টেন্ডেন্টের বই না দেখে পড়ে এটা বলাটা ঠিক না। তবে আমি খুব মোটা দাগে বলছি, যেটার উল্লেখ আমি রথীবাবুর যে ছোট্ট লেখাটা আমার ফেসবুকে লিখেছি ওটাতে পাবে, এবং আরো আমার বই এবং নানা জিনিসের মধ্যে এই জিনিসগুলোকে আমি লিখেছি, এবং আধুনিকতা সম্পর্কে আমার একটা লেখা আছে, বা আর্কাইভের প্রয়োজনীয়তা নিয়ে এইসব লেখার মধ্যে কিন্তু আমি এগুলোকে তুলে এনেছি। এবং দেখো, এই যে বাংলাতে যখন আন্দোলন হচ্ছিল, এবং বেঙ্গলি স্কুলের এই লিরিক্যাল ছবি কিন্তু ছবি নয়, আরো ছবি ছিল, সেই ছবিকে প্রবাসী দেখাতো না। দেখো, সবসময় কিন্তু সেই হায়ারার্কি সমাজে থেকেছে, প্রবাসী দেখাতো ঠাকুরদের ছবি, আরো সমস্ত এলিট জায়গার ছবি, রামানন্দ বাবু, ঠিক আছে। কিন্তু প্রবাসী আরেকটা কাজ করেছিল, সেই সময় ভালো কালার প্লেট চেপে ছবিকে কিন্তু জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করেছিল, এবং সস্তায় চ্যাটার্জিস পিকচার্স অ্যালবাম ছাপতে, যারা প্রবাসী গ্রাহক হতে পারলেন না বা ছবি দেখতে পেলেন না, তারা সস্তায় চ্যাটার্জিস পিকচার্স অ্যালবাম কিনে সেই ছবি দেখবেন। এবং সেই ছবির মধ্যে কিন্তু নানা ইন্টারেস্টিং জায়গা ছিল এই লিরিক্যাল কোয়ালিটির মধ্যে। এটা একটা আমাদের ভুল ধারণা বা অ্যাপারেন্টলি তৈরি করা হয়েছে, যে বেঙ্গল স্কুল মানেই ওই তো লবঙ্গ লতিকা মার্কার ছবি। আসলে এগুলো একদম নয়, এগুলো ভুল কথা। এটা একটা মিথের মতন তৈরি করে, এই স্টাইল মানে এটা অবনীন্দ্রনাথের, একদম তা নয়। আমার লেকচারে প্রথমেই বলছি যে না, এই কনসেপ্ট গুলো ভীষণ ভুল, যে কারণে আমি এখানে এই ছবির ভিত্তিতে গোটা আলোচনাটাকে সামনে নিয়ে আসছি। দেখুন, এই ছবি না দেখলে, বা আমি এই গোটা অ্যানিমেশন প্রসেসটাকে ব্যবহারই করছি এই কারণে, যে একদম ছবির উপরে ছবি যদি জাস্টাপোজ না হয়, তাহলে আমরা অনেক সময় রিয়েলাইজ করি না। ছবিগুলো খুব কমন, খুব সাদামাটা ছবি আমরা সবাই দেখেছি, খুব কিছু ছবি দেখিনি, কিন্তু ছবি যখন আমি থ্রু অ্যানিমেশন জাস্টাপোজ করছি, তখন এটা কিন্তু একটা ভিজুয়াল অন্য ডকুমেন্টস, অন্য ল্যাঙ্গুয়েজ তৈরি করছে। এবং শান্তিনিকেতনে কারুশিল্প, কারুসংঘ, এই কারুসংঘ কিন্তু একটা ওমেন এম্পাওয়ারমেন্টের একটা বিরাট জায়গা তৈরি করা হয়েছিল। এগুলো হয়নি তা না, কিন্তু মুশকিল হচ্ছে যে দেখো, এইগুলো সবসময় যখনই কোনো আলোচনা হয়, তখনই হচ্ছে আমরা এই রবীন্দ্র ইন্ডাস্ট্রি চালাবার নামে শুধু রবীন্দ্রনাথকে নিয়েই কথা বলি। এটা আমাদের প্রবলেম। যে কারণে আমি প্রথমে বললাম যে দেখুন, শুধু চার ঠাকুর নয়, অনেকের অবদান আছে, তবে আমরা এখানে সংক্ষেপে এদের ছবি এবং জীবন নিয়ে আলোচনা করছি, যে এরা কিভাবে আধুনিকতার জায়গাটাকে নিয়ে আসছে।